আমরা লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে তোমাদের সবার ডিমান্ড অনুযায়ী সকলেরই একটা ডিমান্ড ছিল যে আসলে ভাইয়া আমরা যারা মাদ্রাসার আছি আমাদের ইসলামের যে ইতিহাসটা রয়েছে এই ইসলামের ইতিহাসটা আমাদের আসলে ভালোভাবে পড়ানো হচ্ছে না, বা হচ্ছে আমাদের এটা উপরে কোনো ক্লাস হয়নি এখন পর্যন্ত। তো তোমাদের সবার ডিমান্ডকে সামনে রেখে আমরা ইতিহাসের উপরে আমরা 2টি ক্লাস নেব ইনশাল্লাহ, এবং এই 2টি ক্লাসের মাধ্যমে আমরা ইন ডেপথ আমরা প্রত্যেকটা টপিকের ভিতরে গিয়ে সেটা বোঝার চেষ্টা করব, এবং পুরা ইসলামের ইতিহাসটাকে আমরা এই 2টা ক্লাসের মধ্যে আমাদের পরীক্ষার জন্য মিনিমাম যতটুকু দরকার আমরা ততটুকু ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। সুতরাং আজকের ক্লাসে আমরা মোটামুটি অর্ধেক শেষ করব, এবং আগামী যে ক্লাসটা আমরা নেব সেই ক্লাসে আমরা অর্ধেক শেষ করব। আজকের ক্লাসটায় যদি তুমি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে কোনোদিন ইসলামের ইতিহাসটা বইটা স্পর্শ করে নাই, অর্থাৎ ইসলামের ইতিহাসটা পড়ে নাই, আসলে আমাদের মাদ্রাসার আমরা যে সাবজেক্টগুলো অনেকগুলো সাবজেক্টেই তো আমাদের আছে, এর মধ্যে ইসলামের ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা আমরা সবসময় ভাবি যে পরীক্ষার আগের দিন একবার পড়ে আমরা হচ্ছে পরীক্ষার সেন্টারে বসি, অথবা 2-একটা ক্লাস দেখে আমরা হচ্ছে ক্লাসে পরীক্ষার হলে বসি, এই টাইপের একটা আমরা এটাকে মনে করি। যেহেতু এটা অনেক বিশদ পড়াশোনা, অনেক বেশি পড়াশোনা, এই বেশি পড়াশোনা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের সেই রকমভাবে ধৈর্য নিয়ে আমরা দেখতে পারি না। তো আজকে আমরা ইসলামের ইতিহাস যে কোনোদিন পড়ে নাই সে একদম সুন্দরভাবে ইনস অ্যান্ড আউটস এভরিথিং সে জানতে পারবে, অথবা এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ছে কিন্তু অনেক বিষয় অস্পষ্টতা থেকে গেছে, অথবা হচ্ছে ভালোভাবে বুঝতে পারে নাই, এইরকম ক্যাটাগরির স্টুডেন্ট আমরা পাবো। তো তোমরা যারা আজকের ক্লাসে যুক্ত হচ্ছ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা তোমাদের জায়গা থেকে আজকের ক্লাসটাকে সর্বোচ্চ শেয়ার করে দিবে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে তোমরা আজকের ক্লাসটি তোমরা হচ্ছে মেনশন করে দিবে। আসলে আমরা এডুকেটুম থেকে একদম ফ্রিতে আমরা ক্লাসটা, যেহেতু আমাদের এই ফাইনাল ইয়ার কোর্সটা চলমান, সুতরাং প্রত্যেকের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা সবাই মাদ্রাসা প্ল্যাটফর্মকে বাংলাদেশের মধ্যে পরিচিত করার জন্য, এবং মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার সাবজেক্টগুলোকে নিয়ে যেন আমরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি, এই জন্য আমরা আমাদের সবার জায়গা থেকে আমরা আজকের ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেব। ক্লাস কতক্ষণ হতে পারে, আজকে আমাদের যতক্ষণ এনার্জি থাকবে ইনশাল্লাহ আমরা ততক্ষণ ক্লাসটা চালাবো। মোট কথা আমরা এখানে ক্লাসে কোনো অতিরিক্ত কোনো কথাবার্তা বলবো না, একদম আমরা সব সময় পড়াশোনার মধ্যে থাকবো, যেহেতু আজকে ইতিহাস নিয়ে আলোচনা, এবং আমরা সবাই জানি আমাদের ইতিহাস যে বইটা রয়েছে তার 2টা অংশ। প্রথম যে অংশটা, প্রথম অংশে আমাদের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তারপর হচ্ছে আরবের তৎকালীন যে আইয়ামে জাহিলিয়ার যে অবস্থা, সেইটা, সাথে সাথে আমাদের খোলাফায়ে রাশিদিন, আমাদের সিলেবাসে মোটামুটি এই 3টাকে কভার করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যে সময়টা আইয়ামে জাহিলিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটুকু এখানে কভার করা হয়েছে, এবং সাথে সাথে আমাদের যে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 4জন খলিফা রয়েছেন তাদেরকে এখানে কভার করা হয়েছে। এবং দ্বিতীয় অংশে আমাদের উপমহাদেশে কিভাবে ইসলাম এসেছে, এবং উপমহাদেশে আসলে ইসলামটা কিভাবে স্প্রেড হয়েছে, এবং বিভিন্ন সময়ে আমাদের যে মুঘল সাম্রাজ্যের যে বাদশাগণ ছিলেন, রাজাগণ ছিলেন, এবং পরবর্তীতে আমাদের যে আধুনিক কালের যে আমাদের স্বাধীনতার যে যুদ্ধটা হয়েছে, এবং তার 47 পরবর্তী 71-এর পূর্ব মুহূর্তে, এই যে সময়টা, এই সময়টার ইতিহাসটা একদম শেষে আলাপ করেছে। তো আমরা আজকে চেষ্টা করব একদম শুরু থেকে শুরু করে, অর্থাৎ আইয়ামে জাহিলিয়া থেকে শুরু করে আমরা আজকে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব যাতে করে আমরা অর্ধেক শেষ করতে পারি, অর্থাৎ আমরা চেষ্টা করব 3টা জায়গা আজকে কভার করার জন্য। প্রথমত আমরা আইয়ামে জাহিলিয়া, যেখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, এবং আমরা যদি
গত বছরের বিগত সালের যে প্রশ্নগুলোর রেশিও আমরা যদি সেটি দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে মোটামুটি আমাদের 11টা প্রশ্ন হয় ইসলামের ইতিহাস থেকে। সেই 11টা প্রশ্ন যদি আমরা দেখি, সেই 11টা প্রশ্নের 5টা প্রশ্ন হয় প্রথম যে অংশটা, অর্থাৎ আমি প্রথম যে 3টা টপিক নিয়ে আজকে আলোচনা হবে, আমাদের আইয়ামে জাহিলিয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং খোলাফায়ে রাশিদিন, এই যে 3টা পার্ট, এই 3টা পার্ট থেকে হয় আমাদের 5টা প্রশ্ন। এবং বাকি ওই দিকের যে উপমহাদেশে ইসলাম এবং বাংলাদেশে ইসলাম, এই যে এই দুইটা মিলে পরবর্তীতে ওই দিকে কিন্তু হয় আমাদের 6টা প্রশ্ন। এবং এই 5টা আর 6টা মোট 11টা, এই 11টা প্রশ্ন থেকে আমাদেরকে কিন্তু 7টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। এর মধ্যে 2টা থেকে আমাদেরকে 3টা করে নিতে হবে, আর একটা যে কোনো এক জায়গা থেকে আমরা অতিরিক্ত দিতে পারি। এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী যে লিসনটা বা উপমহাদেশে ইসলাম বাংলাদেশের ইসলাম, এটা কিন্তু খুব ইজিলি এটা আমরা বিভিন্ন সময় পড়ি এবং আমাদের জানা থাকে। আবার প্রথম অংশটাও এটাও আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় আমরা অনেক বক্তব্য ওয়াইজ জেনে কেরামের কাছ থেকে আমরা এটা শুনি। তো এগুলোর পরেও আমরা কিন্তু পরীক্ষায় প্রপার ওয়েতে অ্যান্সার করতে পারি না। আজকে আমরা চেষ্টা করব যে আসলে এই ইতিহাসটাকে একদম ভালোভাবে আমাদের দিক থেকে আমরা বোঝার চেষ্টা করব, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কেন পারি না, এই না পারার মূল যে পয়েন্টটা, এই পয়েন্টটা আজকে আমরা ক্লিয়ার করব। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ভাই আপুরা তোমরা দেখো আমাদের রেজাল্টগুলো কিন্তু কম্বাইন্ড আকারে হয়, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাইয়া কিন্তু হয়, অনুরূপভাবে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা মিলাইয়া হয়। আর ইসলামের ইতিহাস মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে তাদের কিন্তু ইসলামের ইতিহাস এবং বালাগাত মানতিক এই দুইটা সাবজেক্ট কিন্তু একত্রে পরীক্ষাটা হয়। এখন বালাগাত মানতিকে কিন্তু নাম্বার উঠানো কিন্তু একটু সো টাফ, কারণ আরবিতে না লিখলে অনেক সময় নাম্বার দিতে চায় না। কিন্তু ইসলামের ইতিহাসে এখানে কিন্তু খুব সহজে আমরা কিন্তু সেই নাম্বারটা কিন্তু ক্যারি করতে পারি। ওকে, তো শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছে, তোমরা সবাই আমাকে চিনো। আমার নাম হচ্ছে মোহাম্মদ আদিল বাদশা। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে এবং এক্স মিল্লাতিয়ান অর্থাৎ আমি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলাম। তো আমি কথা বাড়াবো না, শুরুতেই আমি ক্লাসে চলে যাব একদম কোনো কথা না বাড়িয়ে। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা, আমি আশা করবো যেহেতু তোমাদের 5 দিন পরে পরীক্ষা, তো তোমাদের কোনো সময় যেন নষ্ট না হয়, প্রত্যেকটা সময়কে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। অর্থাৎ আমরা আজকে ক্লাসে কোনো অতিরিক্ত আমরা কথাবার্তা বলবো না। তোমরা শুধু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবা, এবং ক্লাসটা দেখার সাথে সাথে তোমাদের যদি আমাদের এই যে এডুকেটম অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এই পরিশ্রমের যদি তুমি একটু স্বীকৃতি দিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দিতে হবে। তোমাদের কাছ থেকে আমরা জাস্ট এতটুকু আশা করি, এবং হচ্ছে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে মেনশন করে দিবা। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, কোনো প্রকার আমরা কথাবার্তা বলবো না, আমরা একদম শুরুতে চলে যাব। ইয়েস ভাইয়া, আমরা প্রথম অংশ, আজকের ক্লাসে আমরা প্রথম অংশটা শেষ করে দেব। এবং তোমার কথা জি, প্রথম অংশটা সবার আয়ত্ত থাকে, কিন্তু আমরা প্রথম অংশে যেই বিষয়গুলো সবার জানা আছে, যেমন সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা, খোলাফায়ে রাশিদিন, এই জায়গাগুলোতে আমরা বেশি আলোচনা করব না। আমরা প্রথম পত্রের, তোমরা আমার স্লাইডটা তোমরা ক্লাসটা স্টার্ট করলেই বুঝতে পারবা যে আসলে আমরা এমন কোনো বিষয় আলোচনা করব না যেগুলো আর কি বহুল প্রচলিত, যেগুলো সবারই জানা আছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা এমন জায়গাগুলোতে ফোকাস করব যেই জায়গাগুলোতে আমরা পরীক্ষার খাতায় রিলেট করতে পারবো, এবং যেই জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা সেই জায়গাগুলোতে আজকে টাচ করব ইনশাআল্লাহ। সুতরাং কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকবা, আমি কমেন্টে নজর রাখবো। তোমাদের যে কনফিউশনগুলো হয় সেই কনফিউশনগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের বন্ধুদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, তাহলে আমরা শুরুতেই যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া। যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলা শুরু করব, বিশেষ করে ইসলামের ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যখন কথাবার্তা আমরা বলা শুরু করব, তখন শুরুতেই আমাদেরকে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে বা যে বিষয়টা আলোচনায় আসে সেটি হচ্ছে আসলে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া বলতে আসলে কি বোঝাচ্ছে? আইয়ামে জাহিলিয়া যদি আমরা এটাকে দেখি, এটা কিন্তু আসলে ক নাম্বার বা খ নাম্বার প্রশ্নে এটা আসে, বিশেষ করে খ নাম্বার, যে আইয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়। তো আইয়ামে জাহিলিয়া আমি যদি একটু লিখি যে আইয়ামে জাহিলিয়া আসলে এটা কি, আমি এটাকে যদি লিখি আইয়াম আল জাহিলিয়া, আইয়াম আল জাহিলিয়া। আইয়াম এটা হচ্ছে ইয়াউমুন এর বহুবচন, ইয়াউমুন
এর বহুবচন, ইয়ামুন হচ্ছে মানে হচ্ছে দিন, এবং আইয়াম তার বহুবচন হলে হবে দিনগুলো। হ্যাঁ, আর জাহিলিয়া, জাহিলিয়া এর যদি শাব্দিক অর্থ আমি বলি তাহলে এর শাব্দিক অর্থ হচ্ছে ইগনোরেন্স, ইগনোরেন্স অথবা অন্ধকারচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন, অথবা আমরা বলতে পারি বর্বরতা, বর্বরতা। অর্থাৎ এমন সব দিন যেই সময়ে আমাদের ইগনোরেন্স এত পরিমাণে অন্ধকারাচ্ছন্ন ছিল এবং সেখানে কোনো প্রকার আলোর কোনো স্ফুটন ছিল না। আলো দ্বারা আমি লাইটিং এর আলো বোঝাচ্ছি না, আলো দ্বারা বোঝাচ্ছি সেখানে আসলে মানুষদের মাঝে কোনো প্রকার ন্যায় বলতে কোনো কথা ছিল না। সেখানে অন্যায়, অবিচার, খুন, রাহাজানি এত পরিমাণে মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে যে আসলে তাদেরকে মানুষ বলা যায় না, তাদেরকে অমানুষ বলা যেতে পারে। তাদের যে সুকুমার প্রবৃত্তিগুলো রয়েছে, এই সুকুমার প্রবৃত্তিগুলো এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যে আসলে মানুষের মাঝে দয়া, মমত্ববোধ যেগুলো আর কি কমন থাকার উচিত, সেই সময়টাতে কিন্তু এই বিষয়গুলো কিন্তু একদম উঠে গেছিল। তো সেই সময়টাকে মিন করতে হচ্ছে আইয়ামে জাহিলিয়া। আচ্ছা, তো এই যে শব্দের ব্যাখ্যাটা, এটা যদি খ নাম্বার প্রশ্নে আসে তাহলে আমরা এটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু দিতে পারি যে আইয়ামে জাহিলিয়া অর্থাৎ এমন একটা সময় যে সময় অন্ধকারাচ্ছন্ন, বর্বরতা এবং হচ্ছে ইগনোরেন্স বা জাহিলিয়াতের একটা আভাস ছিল, সেই সময়টাই আমাদের হচ্ছে আইয়ামে জাহিলিয়া। আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। আচ্ছা, এখন এই আইয়ামে জাহিলিয়াতের বিবরণটা আমাদের কিন্তু ক বা ক নাম্বারে তো এটা থাকতেই পারে যে আইয়ামে জাহিলিয়া এর শাব্দিক অর্থ কি, তাহলে আমরা লিখব যে অন্ধকার যুগ। খ নাম্বারে থাকতে পারে যে আইয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়, এটা আমাদের খ নাম্বারে থাকলো। এখন গ নাম্বারে আমাদের হয়তো একটা উদ্দীপক থাকবে যে সেইখানে কোনো একটা ক্রাইম সিনের একটা উদাহরণ এখানে দিয়ে দিল, একটা ক্রাইম সিন দেওয়ার পরে দেন গ নাম্বারে বললো যে আইয়ামে জাহিলিয়াতের কোন দিকটি আসলে উদ্দীপকে দেখানো হয়েছে, অথবা নারী ইফটিজিং এর কোনো একটা ঘটনা উদ্দীপকে দেওয়া হইলো এবং গ নাম্বার প্রশ্নে এটা বললো যে আইয়ামে জাহিলিয়াতের কোন দিকটি এখানে আসলে প্রকাশ পেয়েছে। তো এখন এই যে প্রশ্নটা রিলেট করতে হবে, এই রিলেটটা করার জন্য আমাদের কিন্তু অবশ্যই আইয়ামে জাহিলিয়াতের সময়কার যে অবস্থাটা, এই অবস্থার সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু নলেজ রাখতে হবে। আচ্ছা, আমরা এখন এই আইয়ামে জাহিলিয়ার যে বিষয়টা, এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। ওকে, ইয়াস, পরীক্ষার আগে আগে আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, মাদ্রাসার যে সাবজেক্টগুলো রয়েছে এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা এমসিকিউ যদি রিটেনের জন্য দরকার হয় তাহলে আমরা তার জন্য আলাদা ক্লাস আমরা প্রোভাইড করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ধন্যবাদ আলী আকবর ভাইয়া। তোমাদের আরো যদি কোনো ডিমান্ড থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা তোমাদের প্রত্যেকটা ডিমান্ড পূরণ করার জন্য ইনশাআল্লাহ আমরা যথেষ্ট আমাদের দিক থেকে চেষ্টা করব। আচ্ছা, তো আইয়ামে জাহিলিয়াতের কথা বলতেছিলাম। আইয়ামে জাহিলিয়াতের কথা যদি বলি তাহলে এখানে আমাদের আসলে কি ছিল, এখানে আমরা দেখতে পারি যে ধর্মীয় অবক্ষয়। ধর্মীয় অবক্ষয় বলতে আসলে কি বোঝাচ্ছে, ওই সময় একক কোনো ধর্ম ছিল না। ওই সময় হজরত ঈসা আলাইহিসসালাম লাস্ট যখন ইন্তেকাল করেন, ঈসা আলাইহিসসালাম এর প্রায় অনেক বছর পরে কিন্তু আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এসেছেন। ঠিক আছে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার এবং ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী এই যে সময়টা, এই সময়টাতে আসলে কোনো একক ধর্ম কিন্তু ছিল না। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে ধর্মটা ছিল সেই ধর্মটা তারা এমনভাবে বিকৃতি করেছে তার উম্মতেরা যে তার কোনো অবশিষ্ট বাকি থাকেনি। অর্থাৎ যখন ইহুদি খ্রিস্টান বলতে এটা অ্যাকিউরেট যে অরিজিনাল যে ধর্মটা, এই ধর্মটা তখন বিদ্যমান ছিল না। তখন হচ্ছে পৌত্তলিকতা বেশি বিস্তারিত ছিল, মানুষ জড়ের পূজা করতো। অর্থাৎ ধর্মীয় অবক্ষয়ের একদম চূড়ান্ত পর্যায়ে কিন্তু সেটা কিন্তু পৌঁছে গিয়েছে। তারপরে নারীর অধিকারহীনতা। আইয়ামে জাহিলিয়াত বলতে আইয়ামে জাহিলিয়াতের ওই সময়টাতে নারীদের কোনো কিন্তু অধিকার ছিল না, নারীরা হাতের পুতুল ছিল। এমনকি যেই বাপ তার, আমরা সবাই জানি প্রত্যেকের ছেলে মেয়ে যখন সন্তান সম্ভবা হওয়ার সময়টা আসে তখন কিন্তু মা বাবার একটা কিন্তু আবেগ কিন্তু একটা কাজ করে যে আমার নতুন পৃথিবীতে নতুন মুখ আসবে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, এইরকম কিন্তু একটা আবেগ আসে। কিন্তু ওই সময়ে যখন কারো এইরকম সন্তান সম্ভবা কোনো মেয়ে হইতো তাহলে সে আড়ালে লুকাই থাকতো, ঘর থেকে বের হইতো না, এই ভয়ে যে যদি তার
আল্লাহ না করুক ছেলে বা মেয়ে, ছেলে না হয়ে যদি মেয়ে হয় তাহলে হচ্ছে সমাজে তাকে লাঞ্ছিত হতে হবে এবং তার স্বামীকে অনেক বেশি লাঞ্ছিত হতে হবে, সবাই তাকে লাঞ্ছনা করবে। এই ভয়ে অনেক সন্তান সম্ভবা মহিলা যারা ছিল তারা বাহিরে বের হইতো না, কারণ মানুষ জেনে যাবে। এতটা পরিমাণে তারা এই মেয়েদেরকে তাদের সমাজের মধ্যে এত বেশি পরিমাণে তাদেরকে অপদস্থ করতো বা তাদেরকে হচ্ছে কোনো প্রকার গুরুত্ব দিত না। এবং যদি কন্যা সন্তান হইতো, এইরকম অনেক নজির রয়েছে যে কন্যা সন্তানদেরকে একদম পাথরের মরুভূমিতে একদম জীবন্ত তাদেরকে কবর দেওয়া হইতো। এই ছিল হচ্ছে জাহিলি যুগে নারীদের অধিকার বলতে কথা। আচ্ছা, এরপরে কি ছিল? রক্ত এবং গোত্রের যুদ্ধ নৈতিকতা এবং আইন শৃঙ্খলার অভাব। সেখানে আসাবিয়াত ছিল, গোত্র চেতনা বা কম চেতনা বলে যে একটা কথা আছে, এই গোত্র বা কম চেতনাটা অধিক বেশি হারে ছিল। কিরকম জিনিসটা? জিনিসটা হচ্ছে এরকম যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, ধরো একটা ঝর্ণা, এই ঝর্ণাতে কেউ একজনের ছাগল পানি খাচ্ছে বা একজনের উট বা গরু পানি খাচ্ছে, সেইখানে আরেকজনের ছাগল বা উট যখন পানি খেতে গেল, ওই ছাগল বা উট তারা হচ্ছে পরস্পর একটু ঝগড়া লাগাইছে, এই ছোট্ট একটা বিষয়টাকে কেন্দ্র করে লেগে যেত গোত্র গোত্র বিশাল বড় বড় যুদ্ধ। যেমন আমরা বনু তাগলিব এবং বনু তাগলিবের যে যুদ্ধটা, ঠিক আছে, এই যুদ্ধটা প্রায় 40 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই ছিল তখনকার গোত্রের যে একটা যুদ্ধ, এই যুদ্ধের যে অবস্থাটা। এরপরে আইন শৃঙ্খলার অভাব। তখন যেহেতু কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, বর্তমান যেরকম পুরা বিশ্বকে শাসনের জন্য কিন্তু একটা কেন্দ্রীয় কিন্তু একটা সরকার রয়েছে, জাতিসংঘ রয়েছে। আচ্ছা, এইরকম আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের পার্লামেন্ট রয়েছে, এরকম একটা কেন্দ্রীয় সরকার ছিল। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের ওই সময়টাতে কিন্তু কোনো প্রকার কেন্দ্রীয় সরকার ছিল না। ভাইয়া একজন বলতেছে যে ভাইয়া এগুলো পারি, কঠিনগুলো পড়ান। জি ভাইয়া পড়াবো, তো আমি ধারাবাহিকভাবে আগাবো। আসলে এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো যদি বেসটা ঠিক না থাকে তাহলে যখন উদ্দীপকটা দিবে, এই উদ্দীপকের সাথে আমরা রিলেট করতে পারবো না। এই জন্য আমাদের জাহিলিয়াত সম্পর্কে মোটামুটি কিছু হলেও আমাদেরকে নলেজ রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে সেখানে মদ এবং জুয়া ছিল। মদ এবং জুয়া অবাধ হারে কিন্তু সেইখানে চলতো। আচ্ছা, যেমন এই যে একটা উক্তি রয়েছে, ওয়ার women and wine were three absorbing passions of Arabs। আচ্ছা, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, নারী বা মহিলারা, এবং ওয়াইন মদ, এই তিনটা জিনিস। এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে ভাইয়া। এই যে যুদ্ধ, নারী এবং হচ্ছে ওয়াইন মদ, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষাতে প্রতি বছর আসে, এমসিকিউ পরীক্ষাতে আসে। এবং খ নাম্বার প্রশ্নে আসে যে আইএমএ জাহিলিয়াতের সময় বা জাহিলিয়াতের যুগে যে পুরুষদের, তাদের আসলে কোন জিনিসগুলোতে সব থেকে বেশি তাদের আকর্ষণ থাকতো, তখন কিন্তু আমাদেরকে এই অ্যান্সারটা লিখতে হবে যে যুদ্ধ, তারপরে হচ্ছে নারী এবং হচ্ছে মদ, এই তিনটাতে তারা খুবই বেশি আসক্ত ছিল। আচ্ছা, এটাই তো গেল আমাদের আইএমএ জাহিলিয়াতের প্রাথমিক কিছু একটা রূপ। সেখানে বৈবাহিক অবস্থাটা কেমন ছিল? তখন বৈবাহিক 4টা সিস্টেম ছিল। 4টা সিস্টেম দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের তো বর্তমান সময় আমরা দেখি হচ্ছে আমাদের একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করতে পারে, এটা আমাদের দেশীয় আইনের মাধ্যমেও কিন্তু এটা স্বীকৃত। আচ্ছা, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সময় বৈবাহিক অবস্থা 4টা প্রচলিত ছিল, অর্থাৎ এই 4টার যে কোনো একটাতে সবাই করতে পারতো। এক পত্নী, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করবে, এটা ছিল এক পত্নী। বহু পত্নী, একজন পুরুষ একাধিক স্ত্রীকে রাখতে পারতো। তখন তো ইসলাম ছিল না, 4 বা 5 এরকম কোনো লিমিটেশন ছিল না। তখন একজন পুরুষ চাইলে সে অনেকগুলো মহিলাকে বিয়ে করতে পারতো। বহুপতি। আচ্ছা, আইয়ামে জাহিলিয়াতের সময় শুধুমাত্র একজন পুরুষ যে একাধিক মহিলাকে বিয়ে করতে পারবে বিষয়টা তা না, বরং একজন মহিলা সে চাইলে অনেক বেশি স্বামীকে রাখতে পারতো। দেখা যাইতো সে 2 জন বা 3 জন বা 4-5 জন স্বামীকে রাখতেছে, এমন সে রাখতে পারতো। এটা হচ্ছে আমাদের বহুপতি এবং গণিকা বৃত্তি, যেটাকে আমাদের বর্তমান সময়ে আমরা বেশ্যালয় বলে চিনি। এই গণিকা বৃত্তি, এইটা ছিল মূলত আমাদের আইয়ামে জাহিলিয়াতের সময়ের যে বৈবাহিক অবস্থা, সে বৈবাহিক অবস্থার পদ্ধতি। আচ্ছা, দাস প্রথা তখন ছিল কুশিত প্রথা। এই কুশিত প্রথা দ্বারা কি বোঝাচ্ছে? কুশিত প্রথা দ্বারা বোঝাচ্ছে সুদ। কুশিত প্রথা দ্বারা বোঝাচ্ছে সুদ, চক্রবৃদ্ধি আকারে যে সুদ ছিল, এই সুদটাকে বলা হচ্ছে কুশিত প্রথা। ভাইয়া আজকে এখানে আমাদের ক্লাসটাতে আমরা প্রায়
127টা স্লাইড রেখেছি এবং এখানে আমরা অনেক বেশি সামনে আমাদের বিগত সালের এমসিকিউ রেখেছি, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিস এমসিকিউ রেখেছি এবং আমাদের প্রথম পার্টটার ওভারঅল এই পিডিএফটা যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে পরীক্ষার আগের রাতে জাস্ট একবার নজর বুলাবা, আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার সেন্টারে গিয়ে হুবহু সবকিছু তোমার মাথার সামনে, তোমার মাথায় ভাসবে, তোমার ভিজুয়ালাইজেশনে চলে আসবে। সুতরাং আজকের ক্লাসটাকে অবশ্যই তোমরা দেখো এবং তোমরা অনেকেই দেখতেছি শেয়ার করতেছো না, তোমরা খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা, তাহলে আমরা অনেক বড় একটা অডিয়েন্স পাবো এবং অনেক বড় একটা অডিয়েন্সের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা সুন্দরভাবে চালাবো ইনশাল্লাহ। আমরা ক্লাসে চলে যাই। তো দাস প্রথা আমরা বুঝি, কুশিত প্রথা মানে হচ্ছে সুদ প্রথা। তখন এই জাহিলিয়াতের যুগে সুদ প্রথাটা অনেক বেশি ছিল। কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস, ওই সময় অনেক বেশি কুসংস্কার ছিল, মানুষ খুব বেশি কুসংস্কারকে বিশ্বাস করত। সূর্য যদি একটু দেরিতে উঠতো বা হচ্ছে একটু অন্ধকার দেখা যাইত তাহলে তারা এটাকে মনে করতো যে আসলে এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আমাদের ভাগ্যের জন্য খারাপ। তারা অনেক বেশি কবিরাজকে বিশ্বাস করত, তারা অনেক বেশি জাদুতে বিশ্বাসী ছিল। এইরকম ছিল তাদের কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাস। আচ্ছা, বংশভিত্তিক সমাজ, নিষ্ঠুরতা, আভিজাত্য এবং অহংকার, তাদের অনেক বেশি আভিজাত্য ছিল। তারা হিন্দু ধর্মের যে 4টা আমরা জানি ভাগ রয়েছে, ব্রাহ্ম, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়, এই যে 4টা ভাগ রয়েছে হিন্দু ধর্মের মধ্যে, এই হিন্দু ধর্মের ভাগগুলোতে কিন্তু তাদের কিন্তু এইরকম পদ্ধতি প্রচলন রয়েছে যে ব্রাহ্মণ যারা রয়েছে তারা কিন্তু নিজ যারা জাতি রয়েছে তাদের কিন্তু বিয়ে শাদী কিন্তু তাদেরকে করে নেয়, কৌলিন্য প্রথা আমরা যেটাকে বলে থাকি। তো আইয়ামে জাহিলিয়াতের সময়ও এইরকম ছিল, তাদের বংশ আভিজাত্য অনেক বেশি ছিল, তাদের অনেক বেশি অহংকার ছিল এবং অহংকারের বশবর্তী হয়ে তারা দেখা যেত যে একজন যদি আরেকজন এর সাথে অনেক সময় কথা বলতো তাহলে দেখা যেত তার কথা যদি তার ভালো না লাগতো, তাহলে যদি তার শরীরে শক্তি থাকতো তাহলে তাকে হত্যা করে ফেলতো। এত বেশি তাদের অহংকার এবং এত বেশি তাদের বংশের আভিজাত্য এবং গৌরব তাদের ছিল। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের আইয়ামে জাহিলিয়াত। আমাদের বৈবাহিক অবস্থা আমরা দেখলাম, এবারে আমরা দেখব জাহিলিয়াত যুগে আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আচ্ছা, রাজনৈতিক অবস্থা বোঝানোর জন্য আমরা যদি রাজনীতি আমরা পরীক্ষার খাতায় কিছু স্ট্র্যাটেজি ফলো না করার কারণে আসলে আমাদের পরীক্ষার খাতায় কিন্তু মার্কসগুলো ওঠে না। তোমরা দেখবা ভাইয়া, যে ভাইয়া যুদ্ধ নিয়েও আমরা সামনে আলোচনা করব, আমাদের যুদ্ধ নিয়েও আছে, প্রত্যেকটা যুদ্ধ আমরা আজকে এখানে কভার করেছি, আমরা প্রত্যেকটা যুদ্ধকে আজকে আমরা এখানে শেয়ার করব, তোমাদের সামনে এই বিষয়গুলো শেয়ার করব। যুদ্ধগুলো এখানে আছে, একদম সুন্দরভাবে নোট করে আমাদের এখানে দেওয়া আছে, ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে লেখার মধ্যে আমরা সৃজনশীল প্রশ্ন লেখার আমাদের অনেক স্ট্র্যাটেজিগত কিছু ভুল আছে, যেই কারণে আমরা কিন্তু নাম্বারগুলো পাই না। তো আমাদের সৃজনশীলে আমাদের কিন্তু বইয়ে অনেকগুলো কিন্তু উক্তি দেওয়া হয়েছে, আমরা কি করব, মাঝে মাঝে আমাদের কয়েকটা উক্তি আমরা মুখস্থ করে রাখবো এবং সেই উক্তিগুলো আমরা আমাদের প্রশ্ন লেখার সময় সেগুলো ব্যবহার করব। তাহলে হবে কি, টিচারের অ্যাটেনশনটা তোমার দিকে পড়বে যে না, ছেলেটা হচ্ছে একটু পড়াশোনা করে। তো আমরা রাজনৈতিক যে অবস্থাটা সেটা বোঝার জন্য আমরা এই ওয়েল হাউসেন, ঐতিহাসিক ওয়েল হাউসেনের একটা কথা রয়েছে, সেই উক্তিটা আমরা দেখতে পারি যে দ্য রিলিজন অফ আরবস অ্যাজ ক্রুয়েল অ্যাজ, অনেক বেশি ক্রুয়েল ছিল, অ্যাজ ক্রুয়েল অ্যাজ দেয়ার পলিটিক্যাল লাইফ ওয়াজ অন আ ট্রুলি প্রাইমেটিভ লেভেল। ঠিক আছে, তাদের যে নিষ্ঠুরতা, তাদের এটা শুধুমাত্র তাদের যে স্বাভাবিক যে দৈনন্দিন জীবনে তাদের যে বংশ আভিজাত্য ছিল তা না, বরং তাদের এই রাজনৈতিক যে জীবন বা রাজনৈতিক যে অবস্থায় পলিটিক্যাল স্টেট, এই পলিটিক্যাল স্টেটটাকেও অনেক বেশি ক্রুয়েলটি করে ফেলেছিল, অনেক বেশি নিষ্ঠুরতা তারা করে ফেলেছিল। রাজনৈতিকভাবে তাদের কোনো একের সাথে হচ্ছে বনিবনা আমরা যেটাকে বলি বা হচ্ছে ঐক্য বলতে একটা যে কথা আছে সেটা তাদের মধ্যে ছিল না। আচ্ছা, এটা হচ্ছে তাদের প্রথম কথা। এই উক্তিটা আমি বলবো, তোমরা সবাই মুখস্থ করবা এবং পরীক্ষার খাতায় এই উক্তিটা তোমরা দিবা। দ্বিতীয়ত, সাম্রাজ্যবাদ। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, আরব, আমরা জানি যখন আরব আইয়ামে জাহিলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্ববর্তী পর্যন্ত, মদিনা সনদের পূর্ববর্তী পর্যন্ত কোনো কিন্তু কেন্দ্রীয় শক্তি ছিল না। তো সেই কেন্দ্রীয় শক্তি না থাকার কারণে আরবের উপরে রাজনৈতিকভাবে তৎকালীন যে দুইটা যে সাম্রাজ্য ছিল, একটা হচ্ছে রোমান সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য, এই যে দুইটা সাম্রাজ্য ছিল, এই দুইটা সাম্রাজ্যের
একটা লোলুপ দৃষ্টি ছিল হচ্ছে আমাদের আরবের দিকে। তারা সবসময় চাইতো যে কোনোভাবে আরবদেরকে তাদের আন্ডারে নেওয়া যায় কিনা, অথবা আরবের যে জায়গাটা এই পুরাটাকে তারা দখলে তাদের সাম্রাজ্যভুক্ত করতে পারে কি না, এটা তাদের সবসময় তারা আর কি দৃষ্টিটা দিত। ইভেন আমরা জানি পরবর্তীতে আব্রাহা সে কিন্তু একটা চেষ্টা করেছিল যে কোনোভাবে মক্কাকে দখল করে, যে মক্কার যে কাবা ঘর আছে সেই কাবা ঘরকে আব্রাহা যখন দেখতেছে যে সবাই পৃথিবীর সব জায়গা থেকে কাবা ঘরকে জিয়ারত করার জন্য মক্কাতে আসতেছে, মক্কায় এসে সেখানে হচ্ছে জিয়ারত করতেছে, তো আব্রাহা চাইলো যে আমি যদি এই কাবা ঘরকে ধ্বংস করে দিই তাহলে তো আর মানুষজন মক্কাতে যাবে না, তখন তো তারা হচ্ছে আমাদের পারস্য এই দিকে চলে আসবে। সে তার মতো করে আরেকটা কাবা ঘর বানাইতে চেয়েছিল, এবং সেই লক্ষ্য করে সে পারস্য থেকে কিন্তু আমাদের এই আরবে আসতে চেয়েছিল এই কাবাকে ধ্বংস করার জন্য, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা পারেনি। এটা তোমরা সবাই জানো, সূরা ফিলের মধ্যে এই ঘটনা বিস্তারিত বর্ণনা রয়েছে। আচ্ছা, তারপরে কি গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা। আচ্ছা, গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, এবং এক গোত্রের সাথে আরেক গোত্র অনেক সময় চুক্তি করত। এই চুক্তিটাকে বলা হইতো মৈত্রী চুক্তি বা আল আহনাফ। এই যে ভাইয়া, এই যে আমি গোল গোল চিহ্নগুলো দিচ্ছি, এগুলো কিন্তু এমনিতেই দিচ্ছি না, এগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। একটু পরে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই যে স্লাইডটা কত বেশি ইম্পর্টেন্ট, এবং আমাদের এমসিকিউ প্রশ্নগুলো যে পরীক্ষাতে আসে এটা আসলে কত ডেপথ থেকে আসে। আমরা দেখা যায় যে প্লাস পাই না কেন, প্লাস না পাওয়ার পিছনে বা ভালো রেজাল্ট না করার মূল যে কারণটা সেটা হচ্ছে আমাদের এমসিকিউ আমরা বাস খাই, এমসিকিউ আমরা মারা খাই। এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের রিটেনে কিন্তু প্রপার মার্কটা কিন্তু আমরা তুলতে পারি না। এই জন্য পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য মাস্ট এমসিকিউ এর 30-এর মধ্যে 25-এর উপরে পাইতে হবে। আর ইসলামের ইতিহাসে যদি 25-এর উপরে 30 আউট অফ 30 যদি না পাও তাহলে আসলে প্লাস পাওয়াটা সো টাফ। এই জন্য আজকের স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এমসিকিউ একদম আমি আজকে সারাটা দিন নিজে ধরে ধরে প্রত্যেকটা লাইন থেকে আমি এমসিকিউ এবং সুন্দরভাবে বিষয়গুলো পিক করে আমি এখানে দিয়েছি। সুতরাং আজকের ক্লাসটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি আমাদের উপকার হবে। ওকে, তাহলে আমাদের এই যে মৈত্রী চুক্তি বা আহনাফটা গেল, এটা হচ্ছে গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাদের একে অপরের মধ্যে অনেক সময় তারা চুক্তি করত শান্তিতে থাকার জন্য। আচ্ছা, গোত্রীয় সংঘাত, এই যে বনু বকর এবং বনু তাগলিব এর মধ্যে গোত্র সংঘাত অনেক সবসময় লেগে থাকতো। তাদের মধ্যে প্রায় 40 বছর পর্যন্ত কিন্তু যুদ্ধ হয়েছিল, আমরা এটা সামনে পড়ব। এবং এই যে যুদ্ধ চলাকালীন যে সময়টা, এই যুদ্ধ চলাকালীন সময়গুলোকে বলা হইতো আইয়ামে হারাব, আইয়ামে হারাব বা যুদ্ধের দিনগুলো, ওই সময়গুলোকে বলা হতো। আচ্ছা, রাজনৈতিক ঐক্যের অভাব ছিল সেখানে, অর্থাৎ তাদের রাজনৈতিকভাবে তারা ঐক্যবদ্ধ ছিল না। যেমন আমির আলী বলেন যে ঐক্য আর স্থিতিশীলতা অভাবে তখন তাদের প্রশাসন পদ্ধতি খুব সহজে পরিবর্তন হয়ে যেত, তাদের প্রশাসন পদ্ধতি স্থায়ী থাকতো না, খুব দ্রুত পরিবর্তন হয়ে যাইত। এর মূল কারণ হচ্ছে তাদের মাঝে কোনো প্রকার এই যে ঐক্য ছিল না এবং স্থিতিশীলতা ছিল না। তাহলে ঐক্য এবং স্থিতিশীলতা না থাকার কারণে তাদের মাঝে কোনো প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক যদি মূলনীতি আসতো তাহলে সেটা আর কি স্থায়িত্ব হতো না। হয়তো এক নেতা সেখানে ভেটো দিত, অন্য নেতা এসে আরেকবার ভেটো দিত, তো এই যে ভেটো দেওয়ার কারণে দেখা গেল যে সেটা আর স্থায়িত্ব কিন্তু পাইতো না। আচ্ছা, এরপরে এই ভাইয়া, এই যে এইটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, যে এই যে মালা, হ্যাঁ, মন্ত্রণা পরিষদ, এই যে যত চোর বাটপার ছিল, যত বদমাইশগুলো ছিল, এই বদমাইশগুলো কি করতো, সারাদিন কাজকর্ম শেষ করে বা বিভিন্ন রকম কূটনীতি পরিচালনা শেষে তারা হচ্ছে এই যে মালাতে আসতো, মন্ত্রণা পরিষদে আসতো, ঠিক আছে, এবং মন্ত্রণা পরিষদটাকে বলা হয় মালা। সেইখানে এসে তারা হচ্ছে কূটনীতির জন্য সামনে আরো কিভাবে এটাকে কূটনীতি করা যায় সেই বিষয়গুলো তারা হচ্ছে সেখানে তারা শেয়ার করতো একজন আরেকজনের সাথে বসে। তারা ভাবতো যে আসলে আমরা সামনে কিভাবে আরো কূটনীতিটাকে বাড়াইতে পারি, চক্রান্তের জাল আরো কিভাবে বিস্তারিত করতে পারি। তো এই মন্ত্রণা পরিষদ কিন্তু সে সময় ছিল। যেমন ঐতিহাসিক বার্কল্যান্ড বলেন যে দ্য কুরাইশেস ফিনান্সিয়াল স্কিল অ্যান্ড দেয়ার possession of sacred territory had made them economic masters of western Arabia। এই যে মন্ত্রণা পরিষদ, যদিও তারা এই জায়গাতে তারা বিভিন্ন রকম কূটনীতিমূলক তারা পরামর্শ করত, কিন্তু এই পরামর্শটা কূটনীতিমূলক হলেও এই পরামর্শের ভিত্তিতে তারা কিন্তু ফিনান্সিয়াল স্কিল অর্জন করেছে, অর্থাৎ অর্থনীতিতে
তারা একটু গ্রো আপ করার চেষ্টা করেছে। তারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে বিজনেস রয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেড, এই ইন্টারন্যাশনাল বিজনেসটাকে তারা একটু বুঝতে চেষ্টা করেছে। নেটওয়ার্কিং তাদের বৃদ্ধি হয়েছে, একজন আরেকজনের সাথে যখন পরামর্শ করেছে, বিভিন্ন জনের অভিজ্ঞতা শেয়ার করেছে, এটা কিন্তু অনেক বেশি তাদের কিন্তু হেল্প করেছে গ্রো আপ করার জন্য ফিনান্সিয়াল ভাবে। এটা কে বলেছেন? বার্কল্যান্ড বলেছেন। ওকে, আচ্ছা। দেন আইএমএ যুগের, জাহিলিয়াতের যুগের রাজনৈতিক যে অবস্থা, তার সবচেয়ে বেশি মেজর যে কারণ সেটা হচ্ছে তাদের সংবিধানের অভাব ছিল। এই কথাগুলো কেন বলতেছি ভাইয়া আপুরা? এটা হচ্ছে তোমরা যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব এবং যখন এমসিকিউ সলভ করব, তখন তোমরা বুঝতে পারবা যে আসলে এই ভাইয়া যে এত বকবক করতেছে, এই বকবকগুলো কেন করতেছে। আসলে এত কষ্ট করে বকবক করার কোনো মানে হয় না। আমরা হচ্ছে সেই কথাগুলোই তোমাদের সামনে শেয়ার করব বা স্লাইডে আমরা তুলবো যেগুলো আসলে ইম্পর্টেন্ট। শুধু শুধু তোমাদের সময় নষ্ট করার তো আমাদেরও কোনো দরকার নাই। সুতরাং বি কেয়ারফুল। আর তোমরা এখনো যারা শেয়ার করো, অনেকেই প্রায় 127 জনের মতো আমাদের আজকের ক্লাসটা দেখতেছো, কিন্তু শেয়ার খুবই কম। দিস ইজ আনফর্চুনেট। ঠিক আছে, তোমরা অবশ্যই খুব দ্রুত শেয়ার করে দিবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই মেনশন করবা। ওকে, ধন্যবাদ। আচ্ছা, সংবিধানের অভাব ছিল। একটা যে কোনো সংস্থা বা যে কোনো কিছু পরিচালনার মূল মাপকাঠি কিন্তু হচ্ছে আমাদের সংবিধান। তো ওই সময় কিন্তু আইএমএ জাহিলিয়াতের সময় সংবিধান ছিল না। সংবিধান না থাকার কারণে সেখানে কোনো রাজনীতিভাবে তারা কিন্তু সামনে আগাতে পারেনি। জোর যার মুল্লুকতার নীতি, ওই সময়ে রাজনীতিতে জোর যার মুল্লুকতার ছিল। যার শরীরে যত বেশি শক্তি, যার পেশি শক্তি, যার বাহুতে যত বেশি শক্তি, সে তত বেশি রাজ করত। সেই সময়ের অবস্থা। বাসুসের যুদ্ধ ওই সময় ছিল বনু বাকর এবং বনু তাগলিবের মধ্যে। এই বাসুসের যুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন আসে যে বনু বাকরের একজন মহিলা তার চারণভূমি, ছাগল হচ্ছে বনু তাগলিবের যে চারণভূমি বা হচ্ছে সেখানে আর কি খেতে গেছে। এই বিষয়টাকে নিয়ে বাসুসের এখানে বনু বাকর এবং বনু তাগলিবের মধ্যে প্রায় 40 বছর পর্যন্ত একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল গোত্রীয় সংঘাতের কারণে। এই যে এই যুদ্ধটা তো তাদের রাজনীতির 40 বছর পর্যন্ত একটা না যুদ্ধ হওয়া মানেটা কি, তাদের রাজনীতির অবস্থাটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তারপরে দাহেসের একটা যুদ্ধ হয়েছে বনু আফস এবং বনু জুবিয়ানের মাধ্যমে। আবার তাদের মাঝে একটা মূলনীতি ছিল ব্লাড ফর ব্লাড, অর্থাৎ আইএমএ জাহিলিয়ার এই মূলনীতিটা খুবই ক্রুশিয়াল ছিল যে ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত। অর্থাৎ তুমি আমার রক্ত নিয়েছো, আমাকে হত্যা করেছো, এর বিনিময়ে আমিও তোমাকে সাথে সাথে ইনস্ট্যান্ট আমি হত্যা করব। এই যে একটা ব্লাড ফর ব্লাড, এই ব্লাড ফর ব্লাডটা রুলসটা বা মূলনীতিটা সে সময় কিন্তু চলমান ছিল। ওকে, আচ্ছা, এরপরে আসি মক্কার প্রশাসনিক অবস্থা। ওকে, ওবায়দুল হক লিখতেছেন দাহেস যুদ্ধ, বনু আফস বনু জুবিয়ান যুদ্ধ, বনু আফস এবং বনু জুবিয়ান দুইটা গোত্র ভাইয়া, এই দুইটা গোত্র মিলে যে যুদ্ধটা করেছিল সেই যুদ্ধটাকে বলা হচ্ছে দাহেসের যুদ্ধ। আশা করি ক্লিয়ার। ওকে, মক্কার প্রশাসনিক অবস্থা ওইরকম কিরকম ছিল? আচ্ছা, এটা তো গেল আইএমএ জাহিলিয়ার যে ওভারঅল পুরা আরবের যে অবস্থানটা, সে পুরা আরবের পজিশনটা বা ওই সময়ের কন্ডিশনটা, সিচুয়েশনটা কেমন ছিল সেইটা। এখন ভাই সব আগামীকাল আন্দোলন শুরু করব। আন্দোলন করো, যাই করো ভাইয়া আপুরা, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আসলে পরীক্ষা পিছানো না পিছানো যাই হোক না কেন, যারা ভালো করার তারা কিন্তু গিয়ে দেখো দরজা বন্ধ করে দিয়ে সব কিছু ভুলে গিয়ে তারা কিন্তু পড়াশোনা করতেছে। পরীক্ষা যদি পিছায় তো আলহামদুলিল্লাহ, যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ। প্রিপারেশনটা অবশ্যই মাস্ট আমাদেরকে ভালোভাবে নিতে হবে। সুতরাং এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আমার মনে হয় ক্লাসে ফোকাস করা বেশি ভালো হবে এবং অযথা আমরা কমেন্ট না করে আমরা হচ্ছে আমাদের পড়াশোনা রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা সেই বিষয়গুলো বলবো এবং আমাদের এখানে যে বিষয়গুলো তুলে আসতেছে, যেগুলোতে আমি চিহ্ন দিচ্ছি, সেই বিষয়গুলো তোমরা যদি কমেন্টে লিখো তাহলে এটা তোমাদের মেমোরাইজ হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি আমরা পড়াশোনায় থাকবো। ওকে, তো মক্কার প্রশাসনিক অবস্থাটা কেমন ছিল? মক্কার প্রশাসনিক অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে ওই সময় আমাদের মোটামুটি 5টা ভাগ ছিল। প্রশাসনটা 5টা ক্যাটাগরিতে, অর্থাৎ বিভিন্ন গোত্ররা তারা 5টা ক্যাটাগরাইজ হয়ে তারা এই কাজগুলোকে আঞ্জাম দিত। হেজাবা, সেকায়া, রিফাদা এবং নাদোয়া এবং হচ্ছে লিওয়া, এই মোট 5টা। হেজাবা কারা? হেজাবা ছিল যে আমাদের যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের উপরে যে একটা চাদর আছে ভাই আপুরা, এই যে চাদরটা
এই চাদরটাকে তারা হচ্ছে উঠানামা করত, বা হচ্ছে এই চাদরটা যখন নষ্ট হয়ে যাইতো বা এটার যে রক্ষণাবেক্ষণ, এটার যে ধোয়া মোছার যে দায়িত্ব, এই পুরা দায়িত্বটা, যেহেতু এটা একটা সম্মানের একটা জায়গা, তো এই জায়গাটা কিছু গোত্র মিলে এটা আর কি আঞ্জাম দিত এবং তাদেরকে বলা হতো হেজাবা। এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে হেজাবা যে রয়েছে, এই হেজাবা দের অন্তর্ভুক্ত বা হেজাবাদের থেকেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এসেছেন। ওকে, আচ্ছা, এরপরে সেকায়া। সেকায়া সাকি, আমরা জানি সাকি মানে হচ্ছে পান করানোকারী, এবং সেকায়া জমজম কূপ রয়েছে, সেই জমজম কূপের পানি হাজিরা যারা আসতো, হাজিদেরকে যে পান করানোর বিষয়টা থাকতো, এই পান করানোর দায়িত্বটা এটা যারা পালন করতো তাদেরকে বলা হতো কি সেকায়া। এবং রিফাদা, রিফাদা কাদেরকে বলা হতো? যারা সম্ভাষণ জানাইতো, অর্থাৎ যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় মক্কাতে হজ করতে আসতো, তাদেরকে শুরুতেই তাদেরকে সম্ভাষণ যে জানাইতো, হ্যাঁ, তাদেরকে যে অভ্যর্থনা জানাইতো, এই অভ্যর্থনার কাজটা যারা করতো তাদেরকে বলা হইতো কি রিফাদা। তারপরে নাদওয়া, এই যে যারা কার্যকরী কমিটির সদস্যপদ, অর্থাৎ বিভিন্ন সময় তাদের পরামর্শের বিষয় থাকতো, হ্যাঁ, এই পরামর্শগুলো আঞ্জাম যারা দিত তাদেরকে বলা হয়তো নাদওয়া। আচ্ছা, এবং ছিল লিওয়া, পতাকা উত্তোলন করা। হ্যাঁ, বিভিন্ন যুদ্ধের সময়, আমাদের আগের কিন্তু সময়টাতে যুদ্ধ ছিল। যুদ্ধ ছিল বলতে কিরকম যুদ্ধ? যখন যুদ্ধ যেত, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ যেত, তো ওই গোত্রের পিছনের সবাইকে তাদের পিছনে আনার জন্য কিন্তু একটা পতাকা কিন্তু সামনে কিন্তু ধরে রাখতো। এই যে পতাকাটা, এই পতাকাটা ধরে রাখার যে দায়িত্বটা তারা সেগুলো পালন করতে হচ্ছে আমাদের এই লেওয়া গ্রুপ। আমরা আশা করি এই বিষয়টা আমরা একদম ক্লিয়ার বুঝে গেছি যে হেজাবা, সেকায়া, রিফাদা, নাদওয়া এবং হচ্ছে লেওয়া, আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন আচ্ছা, সবাই বলতেছে এই দুষ্টুরা, সবাই শেয়ার করতেছে না, নোমান ভাইয়ের ডায়লগ যে এই দুষ্টুরা তোমরা আসলে শেয়ার করতেছো না কেন? আমি দেখতে পারতেছি এই মুহূর্তে প্রায় 125 জন আমাদের ক্লাসটা দেখতেছে, কিন্তু আমাদের শেয়ার করছে মাত্র কয়েকজন। আসলে এটা আসলে তোমাদের থেকে আনএক্সপেকটেশন, তোমরা খুব দ্রুত অবশ্যই শেয়ার করে দিবা, এটা তোমাদের থেকে আমাদের এক্সপেকটেশন, আশা। ওকে, জাহিলিয়া যুগে আরবেদের ধর্মীয় অবস্থাটা কেমন ছিল? আমরা যদি ধর্মীয় অবস্থার দিকে তাকাই, তখন স্বাভাবিকভাবে চারটা ধর্ম তখন কিন্তু প্রচলিত ছিল। একটা ছিল ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক, যারা মূর্তি পূজা করত, জড়বস্তুর পূজা করত, এবং আরো একটা সম্প্রদায় ছিল যাদেরকে বলা হয়তো হানিফ। আরেকটা সম্প্রদায় ছিল এই যে হানিফ সম্প্রদায়। হানিফ সম্প্রদায়, ইহুদিরা, আমরা ইহুদিদের মূল যে ব্যবসা ছিল, তাদের ধর্মীয় গ্রন্থের বাইরে তারা চলে গিয়েছিল, এবং তাদের ধর্মীয় যে বিধিনিষেধগুলো, খ্রিস্টান ধর্ম, তারা নজরান প্রদেশে থাকতো। এই খ্রিস্টানরা স্বাভাবিকভাবে তারা নজরানে ছিল, হ্যাঁ, তারা হচ্ছে নজরানে ছিল। এবং ইহুদিরা তারা চক্রবৃদ্ধি আকারে তারা সুদের ব্যবসা করত। তাদের ধর্মীয় যে অনুশাসন আছে, এই অনুশাসনকে একদম ভুলে গিয়েছিল। ইহুদিরা সুদের ব্যবসা করত। এটা কিন্তু উদ্দীপকে আসতে পারে যে সুদের একটা যে কোনো একটা উদ্দীপক দিয়ে দিল এবং দিল যে আইয়ামে জাহিলিয়াতের কোন ধর্মের সাথে এটার আসলে মিল পাওয়া যায়, ব্যাখ্যা করো, গতে ঘতে দিতেই পারে কিন্তু। ওকে, খ্রিস্টানরা তারাও তাদের যে ধর্মীয় অনুশাসন ছিল, সেই ধর্মীয় অনুশাসনকে ভুলে গিয়ে তারা বিভিন্ন সময় এইরকম অন্যকে ঠকানো বা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদকে নেওয়া, এবং মুসা আলাইহিস সালামের যে ঈসা আলাইহিস সালামের যে অরিজিনাল যে ধর্মটা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে স্বীকার করা, এইরকম বিভিন্ন রকম সমস্যায় তারা জর্জরিত হয়ে গিয়েছিল। আচ্ছা, এবং পৌত্তলিকতা যারা ছিল তাদের কথা তো বাদই দিলাম, তাদের তো কোনো তারা কোনো কাতারেই ছিল না, অর্থাৎ তাদের কোনো মাইন্ডসেটেই ছিল না। তারা সূর্যের পূজা করত, পানির পূজা করত, বিভিন্ন রকম জড় বস্তুর পূজা করত। এই ছিল হচ্ছে মোটামুটি চারটা যে ধর্ম। আর হানিফ সম্প্রদায় ছিল একটা, যারা কোনো ধরনের খারাপ কাজ করতো না, ইসলামের পক্ষে ছিল না, কিন্তু ঈসা আলাইহিস সালামের জানিত যে ধর্মটা ছিল, সেই ধর্মের উপরে তারা বিভিন্ন সময় আমল করতো এবং তারা ভদ্র ছিল। হ্যাঁ, এই হানিফ সম্প্রদায়, মোটামুটি এই চারটা ধর্ম আইয়ামে জাহিলিয়ার যুগে তখন কিন্তু প্রচলিত ছিল। আচ্ছা, তারা ধারণা এবং অলিক বিশ্বাস করতো, এটা আমরা সবাই জানি। পরকালে অবিশ্বাস ছিল এবং তারা জ্বর পূজাও করতো। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে তারা একটু এক্সেপশন ছিল। তারা কিন্তু হজ পালন করতো ভাই আপুরা, তারা কিন্তু মক্কাতে হজ পালন করতো। হয়তোবা হজের পদ্ধতিটা আমরা বর্তমান যেটা দেখি এটা ছিল না, কিন্তু তারা হজ পালন করতো, তাদের পদ্ধতিটা একটু ভিন্ন ছিল, প্রকৃতি পূজা করতো। আচ্ছা, এরপরে তাদের অর্থনৈতিক অবস্থান কেমন ছিল? অর্থনৈতিক অবস্থান বলতে আমরা
দেখি তাদের কয়েকটা শ্রেণী ছিল। প্রথম যে শ্রেণী ছিল যাযাবর বেদুইন, অর্থাৎ মক্কার যারা মূর্খ মানুষ ছিল, সেই মূর্খ মানুষেরা বিভিন্ন জায়গায় জায়গায় তারা থাকতো। বিভিন্ন জায়গায় জায়গায় থেকে তারা হচ্ছে লুটতারাজ এবং হচ্ছে বিভিন্ন রকম আরেকজন এর কাছ থেকে লুটপাট করে তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করতে। এই যে বেদুইন সমাজ সুদ ব্যবসায়ী ছিল। ওই যে ইহুদিদের কথা বললাম, ইহুদিরা তারা চক্রবৃদ্ধি আকারে সুদের ব্যবসা লাগাইতো ইহুদিরা। আচ্ছা, ভাস্কর শ্রেণী ছিল, অর্থাৎ আমরা ওই সময় জানি কাবা ঘরে ওই সময় কিন্তু 360টি মূর্তি ছিল। এই যে তারা শিল্প আইয়ামে জাহিলিয়ার যুগে তারা কবিতা সাহিত্যে এবং শিল্পে, স্থাপত্য শিল্পে, ভাস্কর শিল্পে অনেক বেশি অগ্রগতি লাভ করেছিল এবং তারা ভাস্কর শ্রেণী ছিল। তারা মূর্তি তৈরি করে বা মূর্তি বানিয়ে তারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহন করত। এবং শহরের ব্যবসায়ী, শহরে যারা অবস্থান করতো স্বাভাবিকভাবে তারা বিভিন্ন রকম ব্যবসায় তারা কিন্তু ছিল। আচ্ছা, ওকে। এবং ব্যাংকিং কার্যক্রম ছিল। ব্যাংকিং কার্যক্রম বলতে বর্তমান আমরা একসাথে টাকা যে আমাদের ব্যাংক, যে বর্তমান প্রচলিত ব্যাংক এইরকম ব্যাংক না, কিন্তু তাদেরও ব্যাংকিং কার্যক্রমটা তারা ওই সময় ছিল কিরকম, মহাজনের কাছে তারা টাকা জমা রাখতো। জমা রেখে বর্তমান আমরা ব্যাংকে যেরকম টাকা দিয়ে পরবর্তীতে আমরা সুদ নেই, অনুরূপভাবে তারাও কিন্তু ব্যাংকের মহাজনের কাছে টাকাটা রেখে বা হচ্ছে তাদের যে গুরু থাকতো, তাদের যে গোত্র প্রধান থাকতো, তাদের কাছে টাকাটা রেখে তার কাছ থেকে তারা কিন্তু প্রতি মাসে মাসে বা হচ্ছে একটা সময় কিন্তু লভ্যাংশটা কিন্তু তাদের মাঝে কিন্তু এই কনসেপ্টটা ছিল। হ্যাঁ, এই যে ব্যাংকিং পদ্ধতিটা কিন্তু আইয়ামে জাহিলিয়ার যুগেও ছিল। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্য ওই যে শুরুতেই বললাম যে নাদওয়াতে বিভিন্ন সময় অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে তারা সাক্ষাৎ করতো এবং তাদের দেশে তারা ব্যবসা করতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু সিরিয়ার উদ্দেশ্যে কিন্তু ব্যবসায়ের জন্য গিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আইয়ামে জাহিলিয়ার যুগেও কিন্তু আমাদের এই যে ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য, এটা কিন্তু চলমান ছিল। কৃষি, এগ্রিকালচার, এটাতে অনেক বেশি তারা বিশেষ করে আরো বেদুইন যারা ছিল, যাযাবর শ্রেণী যারা ছিল, তারা অনেক বেশি এখানে কাজ করত। এবং অর্থকরী ফসল, আচ্ছা, এই অর্থকরী ফসল তারা অনেক বেশি উৎপাদন করত। হ্যাঁ, এবং হচ্ছে পশুপালন করত, উট, তারপরে হচ্ছে দুম্বা, ভেড়া, এগুলো মরুভূমিতে অনেক বেশি পরিমাণে হইতো এবং এগুলো তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতো। এবং ফসলের মধ্যে বিভিন্ন রকম অর্থকরী যে ফসল, সবজি, ইয়েমেনের ওই সাইডটাতে সবজি অনেক ভালো হইতো। হ্যাঁ, এই যে সবজিগুলো তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। এই ছিল মোটামুটি আমাদের আরবদের অর্থনৈতিক অবস্থা। তাদের সাংস্কৃতিক অবস্থা যদি বলি, তাদের মাঝে অনেক বেশি সৃজনশীলতা ছিল ভাই আপুরা। যদিও তারা ধর্মকর্মের দিকে কোনো বালাই ছিল না, কোনো প্রকার ধর্মকর্ম মানত না, কিন্তু তাদের মাঝে অনেক বেশি সৃজনশীলতা ছিল এবং তাদের অনেক বেশি তারা খতিব অর্থাৎ বক্তব্য দিতে পারতো। তাদের জ্বালাময়ী বক্তব্য ছিল। অর্থাৎ আরবদেরকে কিন্তু আরব বলাই হয় এই কারণে তাদের হচ্ছে অনেক বেশি বাগ্মিতা আছে, তাদের বলার অনেক ক্ষমতা আছে। এই বলার কারণে তাদেরকে কিন্তু কি বলা হয়, আরব বলা হয়, ঠিক আছে। এবং আরবের বাইরে যারা আছে তাদেরকে কিন্তু তারা, আমরা যারা আছে অর্থাৎ আমরা তো আরব না, আমাদেরকে কিন্তু তাদের ভাষায় আমরা কিন্তু আজমি, আর আমরা হচ্ছে আরবি। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে শায়ের ছিল, তাদের মাঝে অনেক বেশি কবিতা আবৃত্তি করতে পারতো। এই যে এখানে অনেকগুলো নাম দেওয়া হয়েছে, যেমন ইমরুল কায়েস, তরফা ইবনে আবদ, আনতারা ইবনে সাদ্দাত, আমর ইবনে কুলসুম, কাব বিন জুয়াইর। তোমাদের আরবি প্রথম পত্র বইয়ের শেষে যে যুগ বিভাজনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো কবিদের কিন্তু কবিতাগুলো রয়েছে। তো তাদের মাঝে অনেক বেশি প্রতিভা ছিল, তারা অনেক বেশি কবিতা আবৃত্তি করতে পারতো এবং যারা কবিতা আবৃত্তি করতো বা কবিতা পড়তো তাদেরকে বলা হয়তো শায়ের। এবং তাদের মাঝে ছিল নাসাব। নাসাব বলতে কি বোঝায়? নাসাব বলতে বোঝায় যে যারা বংশ পরম্পরা মুখস্থ করত। আচ্ছা, কি মুখস্থ করত? বংশ পরম্পরা, বংশ পরম্পরা। এই যে বংশ পরম্পরা যারা মুখস্থ করত তাদেরকে বলা হতো নাসাব। কিরকম? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এইরকম ধারাবাহিকভাবে যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে একটা নসবনামা বা হচ্ছে বংশীয় যে নাম। যেরকম যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন লুয়াই বিন গালেব বিন ফিহির বিন মালিক বিন মুজার বিন নিজার বিন মাহাদ বিন আতনান। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্মের যে একটা ধারাবাহিকতা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইরকম আরব দেশে যারা ছিল তাদের অনেক বেশি তারা পারতো এবং তারা অনেক বেশি পরিমাণে একদম শত প্রজন্ম এত বেশি পরিমাণে তারা পারতো। আমরা স্বাভাবিকভাবে আমরা কিন্তু আমাদের বাবার নাম জানি, দাদার নাম জানি, তার বাবার নাম জানি, এই দুই তিন যে
ধাপ রয়েছে, 2-3 ধাপেই কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে যায়, আমরা কিন্তু জানি না। তোমরা একটু বলো তো তোমরা কে কয় প্রজন্মের নাম জানো? আমি মোটামুটি 3 প্রজন্ম সম্পর্কে জানি, কিন্তু তোমাদের থেকে শুনি দেখি তোমরা কয় প্রজন্ম সম্পর্কে জানো। আমরা কিন্তু জানি না এটা, কিন্তু অ্যারাবিয়ানরা যারা ছিল তারা এটা অনেক বেশি পরিমাণে জানতো, এবং যারা এটা জানতো তাদেরকে বলা হয়তো কি নাসাব। আচ্ছা, প্রসিদ্ধ কবি ছিল এরা, এটা তো বললাম। এবং তাদের সাংস্কৃতিক পরিচয় পাওয়া যায় আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওকাস মেলা। ওকাস মেলাটা হচ্ছে এখানে কবি সাহিত্যিক যারা ছিল, এই কবি সাহিত্যিকরা তারা সবাই এখানে এসে তারা সাহিত্য মেলা করত এবং কবিতা আবৃত্তি করত। সাবায়ে মোয়াল্লাকা বলে একটা কথা আছে, সাবায়ে মোয়াল্লাকা 7টা কবিতাংশ সেখানে বাজারের বিভিন্ন জায়গায় ঝুলন্ত অবস্থায় ছিল। হ্যাঁ, এই যে সাবায়ে মোয়াল্লাকা সেই সময় ওকাস মেলাতে পাঠ করা হইতো, আবৃত্তি করা হইতো। আচ্ছা, বিজ্ঞান চর্চা এবং বিনোদনমূলক কর্মকাণ্ডেও তাদের কিন্তু অনেক বেশি অগ্রণী ভূমিকা ছিল। ওকে, আচ্ছা আচ্ছা, 4 প্রজন্ম শুধু দাদার নাম। আচ্ছা আচ্ছা, ওকে, সবাই মোটামুটি 4 প্রজন্ম জানে, পর্যন্ত জানে। আচ্ছা, আমাদের সাংস্কৃতিক অবস্থা গেল। এখন আমরা এতক্ষণ থেকে তো তাদের বদনাম করলাম অনেক, তাদের কিছু ভালো দিক ছিল। তারা অনেক বেশি পরিশ্রম করতে পারতো, আরব বেদুইনরা। তারা ব্যবসা পরিচালনা ভালো করতে পারতো, এবং তারা অনেক বেশি কর্তব্য পরায়ণ ছিল। তারা অনেক বেশি কর্তব্য পরায়ণ ছিল মানে তাদের অনেক বেশি দায়িত্বপূর্ণ তারা নিয়ে কাজ করতে পারতো। এই যে এই বিষয়টা অনেক বেশি যে এমসিকিউতে আসে যে আরব বেদুইনরা কিসের জন্য বিখ্যাত, তারা কিন্তু অতিথি পরায়ণের জন্য অনেক বেশি বিখ্যাত। অর্থাৎ তারা অতিথিদের অনেক বেশি সেবা করতেন, এবং অতিথিদেরকে অনেক গভীর রাত, সেই গভীর রাতেও যদি কেউ এসে তাদের কাছে হেল্প চাইতো, সাহায্য চাইতো বা থাকার আশ্রয় চাইতো, তাহলে তারা সেই আশ্রয়টা দিতেন। এই যে অতিথি পরায়ণ। সাহিত্য প্রতিভা তাদের মাঝে অনেক বেশি ছিল, এবং তাদের অনেক বেশি মেধা ছিল। আমাদের মতো এত কম ব্রেন নিয়ে তারা আসলে ঘুরতো না, তাদের হিউজ পরিমাণ তাদের মেধা ছিল। ওকে, তাদের সাহিত্য মেলা তারা করতো, এবং তারা স্থাপত্য শিল্পে অনেক বেশি পারদর্শী ছিল, যেটা আমরা দেখলাম যে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলো কারা তৈরি করেছে? অবশ্যই তারা তৈরি করেছে। তো তাদের মাঝে যদি স্থাপত্য শিল্পের যদি এই গুণটা না থাকতো, তাহলে তারা কিভাবে তৈরি করতো? ওকে, আমরা দেখলাম বিভিন্ন যে আরবের আইয়ামে জাহিলিয়ার যে অবস্থা। এখন আমরা নেক্সট ইয়াটা শুরু করার আগে আমরা কিছু কুইজ দেখে আসি। আচ্ছা, এইটা একটু তোমরা একটু সলভ করো ভাইয়া পুরা, আমি দেখতে চাই সর্বপ্রথম কে অ্যান্সার করে। আচ্ছা, জাহিলিয়া যুগে আরবদের প্রধান 3টি আসক্তি কি ছিল? আমি কমেন্টের দিকে নজর রাখতেছি, দেখি সর্বপ্রথম কে উত্তর দিতে পারে। 1, ক যুদ্ধ সাহিত্য কৃষি, খতে বলতেছে যুদ্ধ নারী মত, সিতে বলতেছে ব্যবসা উট কবিতা, ডি অহংকার না অলংকার জল রথ। কোনটা রাইট অ্যান্সার, কোনটা হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, গুলে জান্নাত আপু সর্বপ্রথম করেছে বি। আচ্ছা আচ্ছা, কোরআন তাহকিক ক্লাস নিলে ভালো হবে। ইয়েস ভাইয়া, তোমার কথাটা মাথায় রাখা হলো, আমরা কোরআন থেকেও আমরা ক্লাস করব। আচ্ছা, হুমায়রা ইয়াসমিন আপু বলতেছে সাহিত্য প্রতিভা। আচ্ছা, সবাই অ্যান্সার দিতেছে বি। আসলেই কি বি যুদ্ধ নারী মত? ইয়েস, সবার অ্যান্সার রাইট। আপনারা যারা বি অ্যান্সার দিয়েছেন সবার অ্যান্সার রাইট। আমি শুরুতেই কিন্তু বলেছি যে জাহিলিয়া যুগে আরবদের প্রধান 3টি আসক্তি ছিল মূলত যুদ্ধ, ওয়ার, ওয়েমেন অ্যান্ড ওয়াইন, মদ। আচ্ছা, নেক্সট এটা দেখি কে বলতে পারে। দ্য রিলিজিয়ন অফ আরবস ওয়াজ অ্যাজ ক্রুয়েল অ্যাজ দেয়ার পলিটিক্যাল লাইফ। এই উক্তির লেখক কে? এটা দেখতে চাই কে। 2 অ্যান্সার করো। এক হচ্ছে পি কে হিট্টি, বি বার্কল্যান্ড, সি ওয়েল হাউসেন অ্যান্ড ডি স্ট্রাবো। এই উক্তিগুলো থেকে কিন্তু আসে। সবাই 2 নম্বর অ্যান্সার করি। 2A, 2B, 2C, 2D, যেটা হবে আমরা শুধু জাস্ট সেটা লিখবো। আচ্ছা, সাদিকা ইসলাম 2C। আচ্ছা, আমরা 2 নম্বরটা অ্যান্সার করি। এখনো অনেকেই এই নাম্বারটা অ্যান্সার করতেছে, আমরা 2 নম্বরটা অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা,
আমরা নাম্বারিং করি, এখানে বি আসলে বোঝা যাচ্ছে না, 1 or 2 এটা আমরা স্পেসিফিক উল্লেখ করে এরপরে আমরা বলবো। আচ্ছা, মুস্তাকিম বিল্লাহ, মুস্তাসিম বিল্লাহ মাসুম ভাইয়া বলতেছে গ। আচ্ছা সি, ওকে। এমডি ইমন আহমেদ ভাইয়া বলছে পিকে হিট। আচ্ছা, আমরা বেশি সময় নেব না, এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। এটা আমরা শুরুতেই কিন্তু আমরা এটা বলেছিলাম যে দ্য রিলিজন অফ আরবস ওয়াজ অ্যাজ ক্রুয়েল অ্যাজ দ্যার পলিটিক্যাল লাইফ। আচ্ছা, দেন আমরা 3 নম্বরটায় যাব। নিচের কোনটি জাহিলিয়া যুগের সামাজিক সমস্যা ছিল না? এই যে ভাইয়া পুরা এটা কিন্তু বিগত সালে অলরেডি কিন্তু চলে এসেছে, আমরা সেই জায়গায় কিন্তু প্রশ্নটা নিয়েছি। 1 বহুপতিত্ব, বি দাস প্রথা, সি একপতিত্ব, ডি গণতন্ত্র। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? আমরা এটা 3 দিয়ে এ বি সি ডি অর ডি এটা আমরা লিখব। অনেকেই 2 অ্যান্সার করতেছে, অ্যান্সার করতে থাকেন। 3, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? এ বি সি অর ডি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3A নোমান হাসান ভাইয়া বলছে 3, মিসবাহুল মুস্তাকিম বলেছে 3A ক। ওবায়দুল হক বলেছে 3D। আচ্ছা, মিসবাউর রহমান জিহাদ ভাইয়া বলেছে 3C একপতিত্ব। প্রশ্নটা একটু ভালো করে বুঝো ভাইয়া, নিচের কোনটি জাহিলিয়া যুগের সামাজিক সমস্যা ছিল না? প্রশ্ন পড়া এটা কিন্তু অ্যান্সার করার জন্য ম্যান্ডেটরি অবশ্যই। শাহাদাত ভাইয়া বলতেছে বি দাস প্রথা। আনিক বিন জাভেদ ভাইয়া বলতেছে ঘ। আচ্ছা, আমরা এখানে আর বেশি সময় নেব না। ইয়েস, আমরা একটু আগে কিন্তু পড়লাম যে আমাদের কিন্তু বহুপতিত্ব, আমাদের 4টা কিন্তু বৈবাহিক আমরা কিন্তু দেখলাম, সেখানে কিন্তু বহুপতিত্ব কিন্তু ছিল। দাস প্রথা এটা তো অনেক বেশি ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরেও এটা ছিল, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেও এটা চলমান ছিল। আধুনিক বিশ্বে আমরা এটা আব্রাহাম লিঙ্কনের বিষয়ে আমরা জানি, সে হচ্ছে দাস প্রথাটাকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে, কিন্তু ইসলামে এখনো কিন্তু এটা একটা কন্ট্রাডিক্টরি আলোচনা যে আসলে ইসলামে এখন কিন্তু কোরআন এবং হাদিসের কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত দাস প্রথা নিয়ে স্পষ্টভাবে কিন্তু বলা নেই যে দাস প্রথা নিষেধ। এখনো যদি আবার ইসলামী হুকুমত আসে, এখনো হয়তোবা যে দাস প্রথা এটা আবার চালু হতেও পারে। আচ্ছা, এটা কন্ট্রাডিক্টরি আলোচনা, আমরা সেটাতে যাবো না। এটা ছিল একপতিত্ব, এটা তো ছিলই। দ্য রাইট অ্যান্সার হচ্ছে ডি, কারণ এই গণতন্ত্র কিন্তু জাহিলিয়া যুগে কিন্তু ছিল না, অর্থাৎ জাহিলিয়া যুগে মোরল ছিল, জোর যার মূল্যুক্তার নীতি ছিল, সেখানে কিন্তু গণতন্ত্র কিন্তু ছিল না, এখানে জনগণের মতামতকে কিন্তু কোনোরূপ তোয়াক্কা করা হতো না। ইয়েস। আচ্ছা, সবাই 4 নাম্বার অ্যান্সার করো খুব দ্রুত। 4। হাসান হাবিব ভাইয়া বলতেছে 3B। সবাই একটু 4 নাম্বার অ্যান্সারটা করো খুব দ্রুত, আমরা বেশি সময় নেব না। এটা কুইজ পরে আমরা নেক্সট টপিকে চলে যাব। এরপরে সবাই যেহেতু যুদ্ধের কথা বলতেছে, আমরা এরপরে একটা যুদ্ধ পরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, 4-এর এখানে সাদিকা ইসলাম আপু বলতেছে 4B। আব্দুর রহিম ইমতিয়াজ বি। আচ্ছা, 3ঘ। ইয়াস, 3ঘ ভাইয়া, আমরা ওটা রেখে এসেছি। আচ্ছা, সবাই আমরা 4 নাম্বারটা অ্যান্সার করি। 4 নাম্বারটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, এটা আমরা জানি যে বাসুসের যুদ্ধ, যেটি প্রায় 40 বছর পর্যন্ত এটি কিন্তু চলমান ছিল, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আচ্ছা 5 নাম্বার অ্যান্সার করি। হিজাবা বলতে কি বোঝায়? 5 নাম্বার, হিজাবা বলতে কি বোঝায়? কাবা ঘরের রক্ষণাবেক্ষণ, নাকি পতাকা উত্তোলন, নাকি হচ্ছে হাজিদের পানি বিতরণ, হজ যাত্রীদের জন্য আপ্যায়ন? এইভাবেই কিন্তু ভাইয়া পুরা পরীক্ষায় বিগত সালে এসেছে এবং সামনেও তোমাদের সময়ও আসবে। সবাই 5 নাম্বারটা অ্যান্সার করি। ইয়াস, বাসুসের যুদ্ধ। যারা যারা বাসুসের যুদ্ধ অ্যান্সার করেছে তাদের অ্যান্সারটা রাইট। এবার আমরা 5 নাম্বার অ্যান্সারটা করব। আচ্ছা, 5 নাম্বার অ্যান্সারটা আমরা করি সবাই খুব দ্রুত।
আমরা খুব দ্রুত পড়বো, আমাদের সামনে এখনো অনেকগুলো টপিক বাকি। আমরা এরপর একটা যুদ্ধ পড়বো, সবার যেহেতু ডিমান্ড যুদ্ধ, আমরা একটু যুদ্ধ পড়বো। যুদ্ধের পরেই আমরা আবারও আমরা প্রত্যেকটা জিনিসের পরে আমাদের কুইজ রয়েছে, আমাদের বিগত সালের এমসিকিউ গুলো রয়েছে। সুতরাং টেনশনের কোনো কারণে আমরা ধারাবাহিকভাবে আমরা পড়বো। আচ্ছা, 5 নাম্বার অ্যান্সারটা দাও। ইয়াস, হিজাবা বলতে আমরা জানি 5 নাম্বার হচ্ছে এ। যারা যারা এ অ্যান্সার দিয়েছে তাদের সবার অ্যান্সার রাইট। ওকে, এবার 6 নাম্বার অ্যান্সার করো। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্টস। আচ্ছা, এটা এখনো পড়ানো হয়নি। ওকে, আমরা এই বিষয়ে আবার আসব। এখন তোমরা একটু আমাকে বলো যে আমরা কি একটি যুদ্ধ পড়ে আসব, নাকি আমরা ধারাবাহিকভাবে যেভাবে চলতেছিলাম সেভাবে চলবো? তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমরা যেটা চাও সেটা হবে। যদি তোমরা চাও যে না আমরা আগে একটা যুদ্ধ পড়ে আসবো, অথবা আমাদের খোলাফায়ে রাশিদিনদের যে 4 জন রয়েছে তাদের একজনকে পড়ে আসবো, সেটা আমরা আগে পড়ে আসবো, এরপর আবার এখানে আসবো, নাকি আমরা ধারাবাহিকভাবে যেভাবে চলতেছে ধারাবাহিকভাবে যাব? সবাই একটু বলো। আমরা এই 6 নাম্বার প্রথম 5টায় থাক, 6 নাম্বার আমরা এখনো পড়িনি, আমরা সেগুলো আবার পড়বো। সবাই একটু কমেন্টে রেসপন্স করো আমাকে প্লিজ, যে আসলে আমরা এখন যুদ্ধ পড়বো খোলাফায়ে রাশিদিনদের ওইখানে যেয়ে পড়বো, নাকি আমরা ধারাবাহিকভাবে যেভাবে চলতেছি ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে পড়তে থাকবো? সবাই একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা, আজকে প্রায় 127টি ভাইয়া আপুরা, তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, আজকে ফজরের নামাজের পর থেকে এই 5টা পর্যন্ত একটানা চেয়ারে বসে এই স্লাইডগুলো আমি রেডি করেছি, এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসলে আজকে স্লাইডে আনার চেষ্টা করেছি। এবং আমি চাই যে এই স্লাইডটা এমনভাবে তোমাদের হাতে যাওয়ার পর তোমরা নিজেরাই দেখতে পারবা যে পরীক্ষার আগের দিন তুমি যদি এই স্লাইডটা নিয়ে জাস্ট একবার বসো, একবার এই ক্লাসটা যদি তুমি করো মনোযোগ দিয়ে, এবং স্লাইডগুলো যদি একবার ভালোভাবে পড়ো, তাহলে তুমি নিজেই দেখতে পারবা যে আসলে তোমার পরীক্ষার হলে এমন কোনো ওই 5টা যে প্রশ্ন থাকবে, ওই 5টা প্রশ্নের এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে না। এইটা অন্ততপক্ষে আমার কাছ থেকে 100% তুমি শিওর নিতে পারো। এবং আজকে আমি ইচ্ছা করেছি যে তোমাদের যতক্ষণ পর্যন্ত আমি শেষ পর্যন্ত, আজকে স্টুডিও মোটামুটি ফাঁকা, এবং আমাদের নেক্সট কোনো ক্লাস শিডিউল আজকে নেই, সুতরাং তোমাদের রেসপন্স এবং তোমাদের আগ্রহ সেই অনুযায়ী আমরা চলবো। আচ্ছা, মোটামুটি সবাই এখানে যতজন রেসপন্স করেছে সবাই ম্যাক্সিমামই হচ্ছে ধারাবাহিকভাবে বলতেছে, তবে ম্যাক্সিমামই ধারাবাহিকভাবে বলতেছে। আচ্ছা, নামাজের বিরতি দেওয়া হোক। আসলে ভাইয়া আজকে আমরা হচ্ছে নামাজের বিরতিটা আমরা দেব না, আমরা একটু পরে নামাজটা পড়ে নেব। আমিও তো নামাজ পড়িনি, আমিও তো নামাজ পড়বো, আমরা নামাজটা একটু পরে পড়ে নেবো ইনশাল্লাহ। ক্লাসের ফ্লোটা আমরা ধারাবাহিকভাবে রাখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু চাচ্ছে ধারাবাহিকভাবে পড়ার জন্য, আমরা খুব বেশি এখানে সময় নেব না, এরপরে আমরা ওইদিকে চলে যাব। তো আমরা ধারাবাহিকভাবেই আমরা আগাই, খুব দ্রুত আমরা আগাবো। এবং আমাদের 127টা স্লাইড যে আমি রেডি করেছি, এই 127টা স্লাইড ইনশাল্লাহ আমাদের প্রথম পুরা অর্ধেক ইসলামের ইতিহাস ইনশাল্লাহ আজকে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, জাহিলি যুগের সাংস্কৃতিক অবস্থাটা শেষ, এখন আরবের ভৌগোলিক অবস্থা পরিচয়, এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে, ক এবং খতে বোথ জায়গাতে কিন্তু এই প্রশ্নটা আসে, কিন্তু আমরা বরাবরই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা কনসেপচুয়ালি একটু ঘটনা কেন্দ্রিক না হওয়ার কারণে কিন্তু আমরা পারি না। ভাইয়া, প্রশ্নের প্যাটার্ন কিন্তু বর্তমান কিন্তু চেঞ্জ, আমি বারবার এই কথা বলতেছি যে আসলে আগের যে রেজিম ওই সময়ের প্রশ্ন আর বর্তমান যে প্রশ্নগুলো, অ্যাডমিশন টেস্ট এই বছর 24-এর, তোমরা তো 25-24-এর প্রশ্ন প্যাটার্নগুলো তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি চেক করে দেখতে পারো, সেখানে কিন্তু বিভিন্ন রকম মানে একদম কিন্তু প্রশ্ন প্যাটার্নই কিন্তু চেঞ্জ করে দিয়েছে, এবং টপিক কিন্তু আগে যেরকম ভাবে আসতো এখন কিন্তু সেভাবে কিন্তু আসে না। সুতরাং এই বছর আমাদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতেও কিন্তু তোমরা দেখবা যে আগের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের যে রূপগুলো ছিল যে ঘটনা কেন্দ্রিক, আর এখনকার ইন ডেপথ আসমান জমিন কিন্তু তফাৎ হবে। এই জন্য আমাদের প্রিপারেশন ইনস অ্যান্ড আউটস এভরিথিং ইন ডেপথ থাকতে হবে, কিন্তু পরীক্ষাতে যা আসবে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, ওকে, আরবের ভৌগোলিক অবস্থা, একজন বলতেছে এটা নাই কি, হ্যাঁ ভাই আমি এটা জানি, এটা সিলেবাসে নাই, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, কারণ পরীক্ষার প্রশ্নটা যখন করা হয় দেখা যায় যে অনেক সময় এমন কয়েকটা টপিক দিয়ে দেয় যেগুলো রিলেটেড থাকার কারণে, সিলেবাসে না থাকার কারণে সেখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। আমি জানি যে এটা সিলেবাসে নাই, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন প্রতি বছর আসে, তুমি বিগত সালের প্রশ্নগুলো নিয়ে তুমি একটু চেক করে দেখতে পারো। আচ্ছা, এমসিকিউ থেকে আসবে, এমসিকিউ তো অবশ্যই আসবে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তো আমরা দেখি যে পৃথিবীর
প্রাচীনতম শিলা, এই জায়গাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে শিলা বলতে আমরা কি পাথর কি বুঝি? না, শিলা বলতে পৃথিবীর প্রাচীনতম শিলা বলতে যে আজ থেকে প্রায় 1.5 বিলিয়ন বছর পূর্বে যে প্রস্তরগুলো ছিল বা পাথরগুলো ছিল, সেগুলো যেই স্থানগুলোতে থাকে সেগুলোকে কিন্তু কিন্তু প্রাচীনতম শিলা বলা হয়, যেটা কানাডাতে আছে, কিন্তু আরবে কিন্তু নাই। কিন্তু এটা কিন্তু একটা রিউমার যে আসলে প্রাচীনতম শিলা বলা হয়, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু আদতে কিন্তু প্রাচীনতম শিলা নয়। কিছু অংশ আছে, সেই অংশে কিন্তু কয়েক কিছু শিলা পাওয়া যায়। আচ্ছা, এবং তৎকালীন আরবের যে আয়তনটা ছিল, আয়তনটা কিন্তু ছিল প্রায় 1,02,700 বর্গ মাইল, এটা ছিল তৎকালীন আয়তন। এবং প্রাচীনকালে বলা হতো অ্যারাবিয়া ফিলিক্স, সৌভাগ্যময় আরব। এই যে অ্যারাবিয়া ফিলিক্স যে বলা হয়, এই অ্যারাবিয়া ফিলিক্স এটা কি পুরা আরবকে বলা হইতো? জি না ভাইয়া, এটা আমাদের ভুল ধারণা। পুরা আরবকে কিন্তু অ্যারাবিয়া ফিলিক্স বলা হইতো না। আমরা জানি আরবের 4টা দিক রয়েছে। আরবের উত্তরে কি রয়েছে ভাইয়া, সবাই একটু বলো তো, আরবের উত্তরে কি রয়েছে? আমরা সবাই জানি আরবের উত্তরে রয়েছে সিরিয়া, সিরিয়া। আচ্ছা, এবং দক্ষিণে রয়েছে আমাদের ভারত মহাসাগর, মহাসাগর। আচ্ছা, এবং পূর্বে রয়েছে আমাদের পারস্য, পারস্য উপসাগর, উপসাগর, এবং আমাদের পশ্চিমে রয়েছে লোহিত সাগর। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এই যে আরবের উত্তরে যে সিরিয়া মরুভূমি, এইটা কিন্তু পুরোটাই কিন্তু একটা মরুভূমি, এইখানে কিন্তু কিচ্ছু হইতো না। তারপরে এই যে আরবের এই সাইডটা এবং আরবের এই সাইডটা দক্ষিণ এবং হচ্ছে সরি পূর্ব এবং পশ্চিম, এই যে পূর্ব পশ্চিম, এই পূর্ব পশ্চিমটাতে এখানেও কিন্তু সেরকম কিন্তু ভালো কিন্তু উৎপাদন হইতো না, কারণ এখানে কিন্তু লু হাওয়া বইতো, লু হাওয়া। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন, অনেকে, আমি তোমাদের কাছে এটা জানতে চাই, এই বিষয়টা আমারও অনেক বেশি আনক্লিয়ার ছিল একটা দীর্ঘ সময় পর্যন্ত। আমি এই লু হাওয়া এটার মানে বুঝতাম যে আসলে অনেক সুন্দর আবহাওয়া মনে হয়, যে অনেক সুন্দর আবহাওয়া থাকবে, আবহাওয়াতে যেরকম আমাদের দক্ষিণা বাতাস যেরকম আমাদের বাংলাদেশে আসে, আমরা সুন্দরভাবে জানালার পাশে বসে সেই বাতাসকে উপভোগ করি। আমার কাছে মনে হয়েছিল যে লু হাওয়া এর মানে মনে হয় এইরকম যে সুন্দর যে বাতাসগুলো আছে না, এই বাতাসগুলোকে মনে হয় লু হাওয়া বলে। আসলে আমার মতো কি তোমরাও এটা ভাবো যে আসলে লু হাওয়া মানে হচ্ছে সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর বাতাস? একটু সবাই বলো তো যে লু হাওয়া মানে তোমরা কি বুঝো? লু হাওয়া এটা একটা গরম বাতাস, গরম বাতাস, গরম বাতাস। এবং এই লু হাওয়াটা এটা অনেক বেশি ক্ষতিকর, এটা অনেক বেশি ক্ষতিকর, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকি, অনেক বেশি ক্ষতিকর। এই যে লু হাওয়া, এই লু হাওয়া লোহিত সাগর এবং পারস্য উপসাগর এই উপর দিয়ে পুরাটাতে হচ্ছে এই লু হাওয়া বইতো, পশ্চিম পূর্বে পূর্ব পশ্চিমে লু হাওয়া বইতো, যেই কারণে এই জায়গাগুলোতে কিন্তু ভালো কিছু কিন্তু উৎপাদন হইতো না। আচ্ছা, তাহলে অ্যারাবিয়া ফিলিক্স বা সৌভাগ্যময় আরব বলা হচ্ছে কেন? সৌভাগ্যময় আরব অ্যারাবিয়া ফিলিক্স মূলত বলা হয় তৎকালীন যে আরবের মধ্যে ইয়েমেন, বর্তমান যে ইয়েমেন, এই বর্তমান যে ইয়েমেন অঞ্চলটা ছিল, এই ইয়েমেন অঞ্চলটা যে ছিল, এই ইয়েমেন অঞ্চলটাকে মূলত বলা হইতো অ্যারাবিয়া ফিলিক্স বা সৌভাগ্যময় আরব। কারণ এই ইয়েমেন অঞ্চল যেটা আমাদের ভারত মহাসাগরের পাশাপাশি ছিল, এই জায়গাতে অনেক বেশি পরিমাণে শস্য উৎপাদন হইতো এবং এখানকার মানুষরা অনেক বেশি ভালো ছিল, তারা শুষ্ক আবহাওয়ায় তারা পাইতো এবং সুন্দর সুন্দর তারা ফল ফলাদি ফ্রুট তারা উৎপাদন করতে পারতো। এই জন্য এটাকে বলা হয়তো অ্যারাবিয়া ফিলিক্স। আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, রাজশাহীতে প্রায় লু হাওয়া প্রবাহিত হয়, ইয়েস ভাইয়া। আচ্ছা, তো আমরা অ্যারাবিয়া ফিলিক্স জিনিসটা বুঝলাম। এরপরে কি হেজাজ, নস্ত এবং আল আহশা, আল হাসানা, আল আহশা, আল আহশা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত ছিল। 3টা প্রদেশ ছিল। আচ্ছা, তৎকালীন আর কি, তৎকালীন সময় হিজাজ, নস্ত এবং হচ্ছে আল আহশা, এই 3টা প্রদেশ নিয়ে আমাদের মূলত এই আরব দেশটা তখন কি গঠিত ছিল। আচ্ছা, ওকে, হুমায়রা ইয়াসমিন, অনেক অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল আরবের ভৌগোলিক অবস্থান। আচ্ছা, আরবের
নামকরণ যে কারণটা, এই নামকরণটা যদিও বা এটা সিলেবাসে নাই, কিন্তু ভাইয়ারা এটা প্রতি বছরই কিন্তু খ নাম্বারে কিন্তু মানে প্রায় কিন্তু চলে আসে যে আরবের নামকরণের যে আসলে কারণটা কি, আরবকে আরব কেন বলা হয়। এটা তোমরা ম্যাক্সিমাম সবাই তোমরা এটা জানো। হ্যাঁ, আমরা হচ্ছে জাস্ট এটাকে একটু রিক্যাপ করতে চাই যে আরব, এটা যদি আমরা দেখি, আরব এর যে শাব্দিক অর্থ, হ্যাঁ, এর শাব্দিক অর্থ যদি আমরা দেখি, আরবটা কিন্তু মূলত এসেছে হচ্ছে আল আরাবা থেকে, এবং এর শাব্দিক অর্থ হচ্ছে লতা গুল্মহীন, লতা গুল্মহীন। আচ্ছা, হ্যাঁ, লতা গুল্মহীন মানে হচ্ছে, লতা গুল্মহীন বলতে কোনো প্রকার ফল ফলাদি জন্মে না। যেহেতু আরব দেশের মধ্যে অনেক বেশি শুষ্ক, সেখানে কোনো প্রকার লতা গুল্ম নাই, এই জন্য এই অঞ্চলটাকে কি বলা হয়, আরব বলা হয়। আবার অনেকেই বলে যে ইয়ারুব ইবনে কাহতান, এগুলো তোমাদের জানা আছে, জাস্ট আমি একটু রিকল করে দিচ্ছি। ইয়ারুব ইবনে কাহতান, এই যে ইয়ারুব ইবনে কাহতান রয়েছে, তার বংশধরদের মাধ্যমে মূলত এই যে আরব জাতিটা, এই জাতিটা যেহেতু এসেছে, এই কারণে এটাকে কি বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় আরব দেশ। ওকে, এই মোটামুটি হচ্ছে একটা কারণ। আবার আরেকটা যেটা ওই আমি বললাম যে বাগ্মিতে তারা অনেক বেশি কথা বলতে পারতো, যে আরব, এটার একটা শাব্দিক অর্থ আমরা বলতে পারি হচ্ছে বাগ্মিতা। বাগ্মিতা, বাগ্মিতা মানে হচ্ছে অনেক বেশি বক্তব্য দিতে পারতো, কথা বলতে পারতো, এবং এই জন্য তারা নিজেদেরকে আরব বলে দাবি করে, এবং তাদের বাইরে যারা রয়েছে তাদেরকে তারা বলে আজমি। আজমি অর্থাৎ আরব দেশের বাইরে যারা রয়েছে তাদের সবাইকে তারা বলতো কি, আজমি, অর্থাৎ তারা আরবি না। ওকে, হ্যাঁ, এই মোটামুটি হচ্ছে আমাদের নামকরণের এই তিনটা কারণ মনে রাখলেই আমাদের এনাফ, যে আরব এর শব্দটা এসেছে হচ্ছে আমাদের আল আরাবা থেকে। আরাবাই এর অর্থ হচ্ছে লতা গুল্মহীন, যেহেতু আরব দেশে কোনো প্রকার লতা গুল্ম এগুলো জন্ম নিত না, এই কারণে এটাকে বলা হয়তো কি, আরব। এটা গেল একটা। ইয়ারুব ইবনে কাহতান নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হ্যাঁ, তার বংশের মাধ্যমে হচ্ছে আরব জাতিটা উৎপত্তি হয়েছে, বা তার মাধ্যমে হচ্ছে আরব জাতিটা স্টার্ট হয়েছে, এই কারণে এটাকে বলা হয় আরব, এটা অনেকে বলে থাকেন। এবং আরব এর শাব্দিক অর্থ হচ্ছে বাগ্মিতা, যেহেতু আরবরা অনেক সুন্দর কথা বলতে পারে, তাদের কবিতা অনেক ভালো তারা আবৃত্তি করতে পারে, বক্তব্য দিতে পারে, এই জন্য তাদেরকে বলা হয় আরব। এবং তাদের বাহিরে যারা রয়েছে তাদেরকে সবাইকে বলা হয় আজমি। আমরা আশা করি এই যে নামকরণটা, এই বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু আমরা জানাই। রাকিবুল ইসলাম ভাইয়া বলতেছে কয় ঘন্টা ক্লাস চলবে? ভাইয়া ইনশাল্লাহ আমি আছি তোমাদের শেষ না হওয়া পর্যন্ত। প্রায় 127টা স্লাইড রেডি করেছে তোমাদের পুরা দ্বিতীয় পত্র, মানে প্রথম যে অংশটা, আমরা প্রথম অংশটা পুরোটাই শেষ করে দেবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। ওকে, ইয়াস, অ্যাডমিট কার্ড বাড়তি 800 টাকা চাচ্ছে, এটা কি বৈধ? ভাইয়া আসলে বৈধ অবৈধর যে প্রশ্নটা, এই প্রশ্নটা বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যে তুলতেছি, এই তুলাটাই মনে হয় অবৈধ। আচ্ছা, আমাদের কি বলবো, কিছু বলার নাই, সবাই তো আমাদের মাদ্রাসার টিচাররাই কিন্তু এই কাজের সাথে জড়িত। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হুজুর, তারা কিন্তু সবাই কামিল পাস, টাইটেল পাস। তো তাদের কাছে, তারা যেহেতু এই বিষয়টা নিচ্ছে, তো তাদের কাছে যদি বৈধ মনে হয়, সেখানে আমার মতো না জানি এখানে কি বলতে পারে ভাইয়া। ওকে, হাফেজ নাইম হুসাইন বলতেছে ফজর পর্যন্ত ক্লাস চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, তোমাদের যদি এনার্জি থাকে আমি আছি। আমাদের সব সময়, আমরা কোনো বাড়তি কথা হলে তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া কথা বেশি বলিয়েন না, তাহলে হচ্ছে আমরা সার্বক্ষণিক ক্লাসের মধ্যে থাকবো এবং পড়াশোনার মধ্যে থাকবো। ওকে, আচ্ছা, 1000 করে চাচ্ছে। আচ্ছা, তোমরা একটু প্লিজ ভাইয়া যারা ক্লাসটা দেখতেছো প্লিজ শেয়ার করে দাও। আসলে অডিয়েন্স যদি বেশি, আমাদের মাদ্রাসা নিয়ে যে কাজ করতেছে এই কাজের ক্ষেত্রে আমাদের একটু আগ্রহটা বাড়বে, কিন্তু যদি তোমাদের শেয়ার, যদি তোমাদের রেসপন্স ভালো না থাকে না, তাহলে হচ্ছে অনেক বেশি অড ফিল হয় এবং অনেক বেশি খারাপ লাগে যে আসলে আমরা কাদের জন্য কাজ করতেছি, যাদের জন্য আমরা কাজ করতেছি তারাই তো আমাদেরকে রেসপন্স করতেছে না, তাহলে অনেক বেশি কিন্তু খারাপ লাগে ভাইয়া পুরা। এই জন্য তোমাদেরকে ফ্রম মাই হার্ট আমি চাচ্ছি যে আমাদের তোমরা যেহেতু আমাদের আলিম ফাইনাল ইয়ার, তোমাদেরকে দিয়ে আমরা শুরু করেছি, আমরা চাই আগামীতে তোমাদের জুনিয়র যারা থাকবে, মাদ্রাসার যে এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে আমরা বাংলাদেশের মধ্যে টপ জায়গায় দেখতে চাই। এই জন্য তোমাদের অনুগ্রহ, তোমাদের ভালোবাসা এবং তোমাদের রেসপন্সিবিলিটি এবং তোমাদের রেসপন্সের জায়গা, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও তবেই এটা সম্ভব।
আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। এই জন্য ভাই আপুরা তোমরা যারা এখন ক্লাসটা দেখতেছো খুব দ্রুত ইনশাল্লাহ আমরা শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা এখন আরবের জলবায়ু, আরবের জলবায়ু, ফসল এবং জীবজন্তু নিয়ে আমরা কিছু বলবো। এগুলো বিষয়ে তোমাদের অনেকেই জানা, আমি এগুলোতে বেশি সময় নেব না। গরম এবং শুষ্ক, এটা তো বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি গরম, হ্যাঁ, এবং উচ্চভূমিতে রাত নাতিশীতোষ্ণ, যদিও দিনটা গরম কিন্তু রাতটা নাতিশীতোষ্ণ। বাংলাদেশের আবহাওয়া কিন্তু নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। যদিও বর্তমান রংপুর, রাজশাহী, উত্তরাঞ্চলে যারা রয়েছে তারা আসলে হারে হারে টের পাচ্ছে বিষয়টা কি, কিন্তু বাংলাদেশের আবহাওয়া আমরা যখন পড়ি জেনারেল বই পুস্তকে তখন কিন্তু আমরা এটা পড়ি যে হচ্ছে নাতিশীতোষ্ণ, অর্থাৎ না গরম না ঠান্ডা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার অবশিষ্ট। পূবালী হাওয়া খুবই আরামদায়ক। আচ্ছা বলো তো ভাইয়া আপুরা, এই পূবালী হাওয়া বলতে কি বোঝায়? পূবালী হাওয়া বলতে বোঝায় যে নাইম ইসলাম 10টা বাজে নামাজ এবং খাওয়ার জন্য 30 মিনিট সময় দেন ভাইয়া। আচ্ছা ভাইয়া 10টা আগে বাজুক, আমরা সে সময় দেখবো। ওকে, পূবালী হাওয়া খুবই আরামদায়ক। পূবালী হাওয়া বলতে বোঝাচ্ছে ওই যে পূর্ব দিক থেকে যে বাতাসটা আসে সেটা কিন্তু আসলে পূর্ব দিক। ওকে, আচ্ছা আচ্ছা, লু হাওয়া বলতে কি বোঝায়? এটা তো আমি বললাম যে আসলে লু হাওয়া বলতে কোনো আরামদায়ক হাওয়া কিন্তু না। লু হাওয়া বলতে বোঝায় যে অনেক বেশি পরিমাণে গরম এবং তীব্র শুষ্ক যে হাওয়া, এটা হচ্ছে আমাদের লু হাওয়া। আচ্ছা, এবং প্রধান খাবার হচ্ছে তাদের খেজুর, হ্যাঁ, এবং খেজুর গাছকে বলা হয় এই যে কুইন্স অফ দ্য ট্রিস। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। কুইন অফ দ্য ট্রিস কোন গাছকে বলা হয়? সবাই একবার কমেন্টে লিখো। কুইন অফ দ্য ট্রিস খেজুর গাছকে বলা হয়, এটা সবাই একবার লিখো। আচ্ছা, এটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এর ছাড়া ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার তাৎপর্য। ইব্রাহিম আলাইহিসসালাম, আমরা সবাই এই স্টোরি জানি। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি হাজরা আলাইহিসসালামকে বিয়ে করেছিলেন। বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম হাজরা আলাইহিসসালামকে মক্কার এখানে রেখে গিয়েছিলেন, এবং হাজরা আলাইহিসসালাম থেকে হযরত ইসমাইল আলাইহিসসালাম কিন্তু জন্মগ্রহণ করেছে। এবং ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটা হচ্ছে এইরকম যে রব্বি জাআল হাযাল বালিদা আমিনা ওয়ারযুক, হ্যাঁ, যে হে আল্লাহ এই যে শহরটা, এই শহরটাকে তুমি নিরাপদ বানাইয়া দাও, এবং ওয়ারযুক, এবং তুমি তাদেরকে অনেক বেশি রিজিক দিয়ে দাও। হ্যাঁ, এই যে দোয়াটা করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এই দোয়াটা করার কারণে এইখানে আসলে খাবার দাবারের কোনো ঝামেলা হয় না। এখানে খেজুর, জমজম কূপের পানি, যেটার মধ্যে ক্ষুধার একটা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ তুমি যদি ক্ষুধার্ত থাকো তুমি জমজম কূপের পানি খাবা। তোমার স্বাভাবিকভাবে ভাত টাত খাইলে যে একটা তোমার তোমার শরীরের ক্যালোরি যেটা দরকার সেটা কিন্তু জমজম কূপের পানি এবং খেজুর খাইলে, বা শুধু জমজম কূপের পানি খেলে তোমার কিন্তু সেটা পূরণ হবে। তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা দোয়া, সেই দোয়ার বরকত। এবং উটকে বলা হয় দ্য শিপ অফ দ্য ডিজার্ট, দ্য শিপ অফ ডিজার্ট, যে মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এটা কিন্তু এমসিকিউতে আসবে, মরুভূমির জাহাজ। ওকে, আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, এই যে আমাদের উটকে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা উট। হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই তো ফিকহ প্রথম পত্র পড়েছো, তো আমি জানতে চাচ্ছি যে আমরা গরুকে কুরবানি দেই, হ্যাঁ, ছাগলকে কুরবানি দেই, ভেড়াকে কুরবানি দেই, দুম্বাকে কুরবানি দিই, আমরা উটকে কিভাবে করি? আমরা এখানে কিভাবে তাকে জবাই করা হয়? এদেরকেও কি ওই যে গরুর মতো ফেলাইয়া এরপরে জবাই করা হয়? ছাগলকে যেভাবে জবাই করে উটকেও কি সেভাবে জবাই করে? সবাই একটু জানাও তো। বা এই যে যদি উটকে যে জবাই করার সিস্টেম, এই সিস্টেমটাকে কি বলা হয়? জবাই তো হচ্ছে এই যে আমরা আল্লাহু আকবার যেটা আমরা গরুকে করি সেটাকে তো আমরা জবাই বলি, বাকি উটের ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি? সবাই একটু বলো তো। আচ্ছা, দেখি কে বলতে পারে এই যে উটকে যে জবাই করার সিস্টেম, এই যে জবাই করার পদ্ধতি, এইটাকে আসলে কি বলা হয়? কে বলতে পারে? আমি দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ, দাঁড় করাইয়া। আহমেদ আবদুল্লাহ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফয়সাল ইসলাম, ধন্যবাদ ভাইয়া। ইয়াস, নহর বলা হয়, ভেরি গুড। আমরা স্বাভাবিকভাবে যে গরু, ছাগল, দুম্বাকে আমরা কুরবানি করি সেটাকে বলা হয় হচ্ছে জবাই, কিন্তু উটের ক্ষেত্রে সেটাকে বলা হয় নহর। এই যে আমাদের সুন্দর একটা উট আমরা দেখতে পারতেছি, উটের এখানে একটা কুজা আছে। আচ্ছা, এখন এই উট নিয়ে কিন্তু অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে প্রতি বছর। যাতায়াতের বাহন, বিভিন্ন মাল্টিপল টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। হ্যাঁ, এখানে অনেক সময় আসতে পারে যাতায়াতের বাহন, এবং এর দুধ এবং মাংস সবার প্রিয় খাবার। অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশে গরুর মাংস হচ্ছে আর ভাত, এটা যেমন আমাদের বাংলাদেশের মানুষের প্রিয় খাদ্য, অনুরূপভাবে
অ্যারাবিয়ান যারা রয়েছে তাদের কাছে প্রিয় খাবার হচ্ছে এই উটের দুধ এবং উটের মাংস, এবং এর চামড়া দিয়ে পোশাক তৈরি করা হয়। আচ্ছা, এবং এটা একটা যুদ্ধক্ষেত্রের বাহন, অর্থাৎ তৎকালীন যুগে যে যুদ্ধ হইতো, হ্যাঁ, এই যুদ্ধে কিন্তু আমাদের এই উটকে কিন্তু তারা বাহন হিসেবে ব্যবহার করতো। উটের এই যে পিঠে এখানে মালামাল অনেকগুলো পর্যন্ত তারা দিয়ে পরবর্তীতে তারা হচ্ছে যুদ্ধ করত। আচ্ছা, এবং এর যে মলটা রয়েছে এই মল শুকিয়ে এটা একটা জ্বালানি হিসেবে কিন্তু তারা ব্যবহার করে। দেখছো তো এই উটের অনেক অনেক গুণাগুণ কিন্তু আল্লাহ তাআলা এর মাঝে দিয়েছেন। আচ্ছা, এই যে হিস্টোরি অফ দ্য আরবস, এটা একটা গ্রন্থ। এই গ্রন্থের অনেক যে এই উক্তিটাকে অনেক সময় পয়েন্ট আউট করে তোমাদের এমসিকিউতে দেয় যে যে দ্য ক্যামেল, বিশেষ করে উটকে নিয়ে এই বিষয়টা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, দ্য ক্যামেল ইজ দ্য নোম্যাডস নাউরিশার, হি ইজ দ্য, এই যে ভেহিকল অফ ট্রান্সপোর্টেশন, যাতায়াতের মাধ্যম, অ্যান্ড মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাওয়ার যে মাধ্যম ট্রান্সপোর্টেশন, এবং মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এবং এর মধ্যে কেনাবেচাও আসলে করা হয়। দ্য ডাউরি অফ দ্য ব্রাইট, তৎকালীন যুগে বর্তমান যুগে যে যৌতুক আছে বিষয়টা সেরকম না, তখনও কিন্তু যৌতুক ছিল, এবং সৌদি আরবেও কিন্তু যৌতুক আছে। এই যে যৌতুক, দ্য ডাউরি অফ দ্য ব্রাইট, যে বরের জন্য যে যৌতুক, এই উটকে যৌতুক হিসেবে তারা বড় বড় শায়েখ যারা রয়েছে তারা দেয়। আচ্ছা, দ্য প্রাইস অফ দ্য ব্লাড, অর্থাৎ প্রাইস অফ দ্য ব্লাড দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই যে দিয়াত, আমরা যেটাকে বলি দিয়াত। এই দিয়াত সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা জানি না। হ্যাঁ, এই যে দিয়াত, এই দিয়াত মূলত কি বোঝায়? দিয়াত বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই যে আমি একজনকে খুন করেছি, তো আমি নিয়ম তো হচ্ছে খুনের বদলে খুন, কেসাস না দিয়ে আমি চাইলে তার পরিবারকে আমি হচ্ছে জরিমানা দিতে পারি। এই জরিমানাটাকে মূলত বলা হয় দিয়াত। হ্যাঁ, এই দিয়াতটা অর্থাৎ প্রাইস অফ ব্লাড, তো রক্তের প্রাইস হতে পারে হচ্ছে আমাদের এই উট। আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, দ্য প্রফিট অফ মাইসির, মাইসির মানে হচ্ছে এই যে জুয়া, হ্যাঁ, জুয়ারতে এটা আর কি উটকে অনেক সময় লাগায়। দ্য ওয়েলথ অফ দ্য শায়েখ, দুবাই, তারপরে হচ্ছে আরাবিয়ান যারা শায়েখ রয়েছে এই শায়েখদের এটা হচ্ছে একটা সম্পদ, ওয়েলথ। আচ্ছা, আর অল কম্পিট ইন টার্মস অফ ক্যামেলস, এই সবগুলোই কিন্তু আমাদের উটের ক্ষেত্রে কিন্তু ধর্তব্য। সালমান ফার্সি, ভাইয়া তোমরা ক্লাস করতে করতে ক্লান্ত হয়েছো? আচ্ছা, ঘুমিয়ে পড়েছো? আচ্ছা, অনেকক্ষণ থেকে আমরা ক্লাস করতেছি ভাইয়া, আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটাকে আমরা আগাচ্ছি। তো এখন পর্যন্ত 107 জন প্লাস আমাদের ক্লাসটা আমরা দেখতেছি। ইয়েস, রক্তপান, জিয়াও করিম, রক্তপান। আচ্ছা, সেটাকে আরবিতে বলা হয় দিয়াত। ওকে, আমরা একটু সবাই এখন দীর্ঘক্ষণ ক্লাস করার কারণে একটু ঝিমিয়ে গেছে, সবাই একটু দাঁড়াই যাব। তোমরা এখন যারা ক্লাসটা দেখতেছো প্লিজ তোমরা সবাই একটু দাঁড়াই যাও, অথবা একটু হাতটা একটু নাড়াচাড়া করো, যাতে করে ক্লান্তিটা দূর হয়ে যায়। একজন ক্লাস করতে করতে ঘুমাই পড়ছে। আসলে ভাইয়া তোমরা যে এই যে ডেডিকেশন দিয়ে এই যে এখন যে পড়াশোনাটা করতেছো, এই পড়াশোনাটা এর ফলাফলটা তোমরা অবশ্যই পাবা। আমি আমার কথা বলি, আমি যখন এটা আসলে সবাই বলবে যে এটা আসলে গল্প, কিন্তু এটা রাইট, ঠিক আছে। আমি পরীক্ষার মাঝখানে আমি তেমন পড়াশোনা করতাম না, কিন্তু এই পরীক্ষার আগের যে সময়গুলা, এই আগের সময়গুলোতে হিউজ পড়াশোনা করতাম, এবং আমি রাতে বেশি পড়তাম না, ফজরের পরে বেশি পড়াশোনা করতাম। মোটামুটি রাত 12টার আগেই ঘুমাই যেতাম, এবং ওই দিকে 4টার দিকে উঠে মোটামুটি আমি পড়াশোনা শুরু করতাম, এবং প্রায় পরীক্ষার সময়গুলোতে 15 ঘন্টা, মানে পরীক্ষার আগে, পরীক্ষার ভিতরে পড়াশোনা করতাম না, পরীক্ষার আগে এই যে তোমাদের এই যে টাইমটা, এই টাইমটাতে পড়াশোনা বেশি করে করো। পরীক্ষার সময় শুধু ঘুমাবা এবং চিল করবা, মজা করবা, মাইন্ডকে রিফ্রেশ রাখবা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় অনেক অনেক বেশি ভালো করবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, প্রাচীন আরবের জাতিসত্তা। প্রাচীন আরবের, ভাইয়া আমরা অনেকে বিরতি চাচ্ছে, আমরা বিরতি দেব। আমাদের এই টপিকটা শেষ হওয়ার পরে আমরা একটু 5 মিনিটের একটু বিরতি দেব। হ্যাঁ, এই বিরতির পরে হচ্ছে আমাদের আবার পরবর্তী টপিকগুলো আমরা শুরু করব। আরব জাতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আরবে বাইদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। একবারে ইন শর্ট যদি আমি তোমাদেরকে বলি, একদম শর্ট কথায়, আরবে বাইদা বলতে যে একদম প্রাচীনকাল থেকে ওই জায়গাটাতে যারা ছিল তাদেরকে বলা হয় আরবে বাইদা। এবং আরবে আরিবা হচ্ছে যারা প্রকৃত আরব বলতে ওই যে আমরা শুরুতেই বললাম ইয়ারুব ইবনে কাহতান। হ্যাঁ, এই যে ইয়ারুব ইবনে কাহতানের যে বংশধর, এই বংশধরদেরকে বলা হয় হচ্ছে
আরবে আরিবা, অর্থাৎ তারা প্রকৃত আরব, তারা মূলত তাদেরকে দিয়েই আসলে আরবের যে প্রজন্ম, এই প্রজন্মটা শুরু হয়েছে। কিন্তু তারও আগে এইখানে কিছু বাসিন্দা ছিল যেগুলোর বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু কোরআন মাজিদে তাদের কথা রয়েছে। যেমন এই যে আদ জাতি, আমরা জানি কোরআন মাজিদে এগুলোর কথা আছে, আদ জাতি, সামুদ জাতি, তাসম জাতি, জাদিস, তারপর আমালেকা, এই যে বিভিন্ন জাতিগুলো রয়েছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, এরা হচ্ছে আরবে বাইদা। এর বাইরে ইয়ারুব ইবনে কাহতান, তার যে বংশধরটা রয়েছে এবং পরবর্তীতে তারা বিলুপ্ত হওয়ার পরে আবার নতুন যে একটা জাতি শুরু হয়েছে, এই জাতিটাকে বলা হচ্ছে আরবে আরিবা। এবং আরবে মুস্তারিবা কারা? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে যে জাতিটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের আরবে মুস্তারিবা। এবং আরবে মুস্তারিবা এখান থেকেই তার একটা শাখা ছিল নিজারি, এই নিজারি শাখা থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, নাগিন ডান্স দিলাম, এখন চাঙ্গা হয়ে গেছি, ধন্যবাদ ভাইয়া। আমাদের এই স্পিরিটটা থাকতে হবে, স্পিরিটটা থাকতে হবে, দিস ইজ দ্য স্পিরিট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের আরবের জাতিসত্তা, আমরা এটা বুঝতে পেরেছি। ইয়াস, প্রস্তুতি ডান, তাই এখন রেস্ট নিচ্ছি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আবির রানা ভাইয়া যেতে পারো, নো প্রবলেম, তাড়াতাড়ি চলে আসো। ওকে, আচ্ছা, আরবের এটা গেল আমাদের আরবের যে শ্রেণী বিভাগ। এইখানে কিন্তু কনফিউশন হবে। এখন আদিবাসীদের কিন্তু আরেকটা শ্রেণী বিভাগ আছে, কিছু আছে শহরবাসী, কিছু আছে মরুবাসী। একবারে শর্ট করে বললে, শহরবাসী বলতে শহরবাসী আরব, তারা কৃষিকাজ করতো এবং ব্যবসা বাণিজ্য করতো এবং বহির্বিশ্বের সাথে তারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রেড, যেটা এই ইন্টারন্যাশনাল ট্রেডটা তারা পরিচালনা করতো এবং তারা অনেক বেশি রুচিশীল ছিল, মার্জিত ছিল। এটা যারা মক্কার আশেপাশে বসবাস করতো, মদিনার আশেপাশে বসবাস করতো, যে শহর কেন্দ্রিক যারা ছিল, তাদেরকে বলা হয়তো শহরবাসী আরব। এবং দেন হচ্ছে আমাদের মরুবাসী যাযাবর। আচ্ছা, মরুবাসী যাযাবর, এই যে মরুবাসী যাযাবর, তারা অনেক বেশি স্বাধীন চেতা ছিল এবং বেপরোয়া ছিল, দুর্ধর্ষ ছিল, তারা লুটতরাস চালাইতো। হ্যাঁ, তারা উপার্জনের একমাত্র মাধ্যম ছিল তাদের লুটতরাস। এবং তারা যেহেতু স্থলপন্দে বিভিন্ন ব্যবসায়িক কাফেলাকে তারা হচ্ছে আক্রমণ করত, এই জন্য তাদেরকে বলা হয়তো জলদস্যু। এবং পিকে হিট্টি বলেছেন যাযাবর বৃত্তি একটি বিজ্ঞানসম্মত ব্যবস্থা। এটা কেন বলেছেন তোমাদের কাছে প্রশ্ন থেকে গেল। তোমরা আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে তোমরা এটা পোস্ট করবা যে আসলে এটা, ধরো তোমাদেরকে এটা খ নাম্বার প্রশ্ন, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের HW থাকলো ভাইয়ারা, HW থাকলো, তোমরা এই গ্রুপে এটা পোস্ট করবা যে পিকে হিট্টি বলেছেন যাযাবর বৃত্তি একটি বিজ্ঞানসম্মত ব্যবস্থা, তিনি কেন বলেছেন এটি বিজ্ঞানসম্মত ব্যবস্থা। রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে কিনা? আচ্ছা ভাইয়া, ক্লাসটা তোমরা যদি করো তাহলে আসলে স্লাইডটা ভালোভাবে বুঝতে পারবে, রিলেট করতে পারবা। ক্লাসটা না করলে তোমরা স্লাইডে, আমি তো স্লাইডটা আমার মতো সাজাইছি, এখন আমি যদি এটা তোমাদেরকে বুঝাই না দিই তাহলে কিন্তু তোমরা কিন্তু সেভাবে প্রপার হইতে পারবে না। এই জন্য লাইভ ক্লাসটা করাটা মাস্ট, ফার বেটার দ্যান ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা তোমাদের HW থাকবে যে পিকে হিট্টি বলেছেন যাযাবর বৃত্তি একটি বিজ্ঞানসম্মত ব্যবস্থা, কেন বলেছেন, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, কয়টা অধ্যায়? গুলেজান্নাত আপু বলতেছে যে কয়টা অধ্যায় পড়ানো হবে। আপু, আজকে আমরা টার্গেট নিয়েছে আমাদের অর্ধেক শেষ করব। আমাদের এইটা শেষ হইলে আমাদের যুদ্ধগুলো শুরু হবে, যুদ্ধ এবং সিরাত এবং খোলাফায়ে রাশিদিন। আমরা চেষ্টা করব খুব দ্রুত আমাদের এগুলোকে একটু টাচ করার জন্য, এবং এগুলো থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা এখানে সামনে রেখেছি। আচ্ছা, সমাজ কাঠামো এবং চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে আসাবিয়াত, কম চেতনা, এগুলো আমরা সবাই পড়ছি। কয়েকটা গোত্র মিলে একটা কাবিলা হইতো। প্রাচীনকালের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক ছিল, এই বিষয়টা ইম্পর্টেন্ট, এগুলি MCQ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। মাতৃতান্ত্রিক, হ্যাঁ, চারণভূমি, তৃণভূমি, পানি ছিল, এগুলো স্টেট প্রপার্টি। এই যে স্টেট প্রপার্টি, স্টেট প্রপার্টি বলতে